আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? জয়কলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সামনে ফিজিক্স সেকেন্ড পেপারে আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, শাহিন, ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, তো আজকে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, অধ্যায় 9। ঠিক আছে, তো তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও বা লাইভটা একটু শেয়ার করে দাও, তাহলে তোমার যে ফ্রেন্ডগুলো আছে তারাও এই ভিডিও থেকে কিছু হলেও বেনিফিট পাবে। তো আমি একটু ওয়েট করি যতক্ষণ পর্যন্ত না তোমার ফ্রেন্ডগুলো জয়েন করতেছে। আচ্ছা, আমি শুরুতে বলে রাখি যে আমি জানি তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে প্রিপারেশন অলমোস্ট তোমরা একবার হলেও শেষ করছো, এখন তোমরা রিভিশন দিতেছো, তাই না? তো এখন রিভিশন দেওয়ার যে বেস্ট উপায় আমি কি বলবো, তোমরা বই পড়ো, বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো শুধু পড়ো, তারপর বেশি বেশি এমসিকিউ সলভ করো। এমসিকিউ সলভের উপর বেশি বেশি তোমাদের গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে রিভিশনের মেন স্ট্র্যাটেজি। আর এটা হচ্ছে এক্সাম দিতে হবে, কারণ তোমার এক্সাম সেন্টারে গিয়ে তোমার যে একটা ভয় আছে এই ভয়টা দূর করতে হবে, এর জন্য তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে। আহসান হাবিব, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শফিক ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আর একটা বিষয় হচ্ছে, তোমরা অনেকে ভাবতে পারো যে 1 ঘন্টা এখানে ক্লাস করবো, 1 ঘন্টা ক্লাস করা থেকে নিজে নিজে হয়তো পড়বো, কিন্তু তুমি একটু মন দিয়ে চিন্তা করো তো, ডেইলি তুমি অনেক কাজই করো যেটাতে তোমার সময় নষ্ট হইতেছে, বা তুমি হয়তো ফেসবুকে রিলস দেখো বা ফেসবুকে অন্য কোনো কাজ করো। ওগুলো না করে তোমরা ফেসবুকে জাস্ট আমার সাথে একটু ক্লাসটা করো, আমার সাথে একটু রিভিশন দাও, তাহলে তোমাদের কাজে লাগবে, তাই না? এছাড়াও যারা অ্যাডমিশন দিচ্ছে শুধু তাদের জন্য বলতেছি না, যারা 25 ব্যাচ কিংবা 26 ব্যাচের আসো তারাও ক্লাসটা দেখতে পারো, তোমাদের একটা ধারণা তৈরি হবে যে মেডিকেল অ্যাডমিশনে তাহলে কিরকম কোশ্চেন আসে বা কিভাবে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে সলভ করব, এই ধারণাগুলো তৈরি হবে। ঠিক আছে, উর্মি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো অলমোস্ট শেষের দিকে চলে আসছি, মানে তোমরা জাস্ট হচ্ছে আর কিছুদিন পরে অ্যাপিয়ার করবা, 1 মাস সামথিং ডেজ আছে, তাই না? তো এখন তোমরা তো একবার হলো পড়ছো, আমি যেটা আগে বলছি, বা পড়াশোনা অলমোস্ট শেষ করছো, এখন তোমরা রিভিশন দিতেছো, রিভিশনের পর্যায়ে আসছো। তো মেডিকেল অ্যাডমিশন নিয়ে তোমাদের যদি যে কোনো কোয়ারি থাকে, যে কোনো কোশ্চেন থাকে, যে কোনো প্রবলেম তোমরা ফেস করতেছো, কিভাবে রিভিশন দিবা বা এটা কি করব ওইটা কি করব, কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো, আমি ক্লাসের মাঝে মাঝে কোশ্চেনগুলো দেখে অ্যান্সার দেবো। এরকম না যে আমি সব তোমাদের কোশ্চেনই অ্যান্সার দেবো, এরকম না, বাট ক্লাসের মাঝে মাঝে এমসিকিউ সলভ করার মাঝে মাঝে আমি অ্যান্সারগুলো দিব। ঠিক আছে, তিথি, ওয়ালাইকুম আসসালাম। দিগন্ত দেব, আদাব। আচ্ছা, চলো তাহলে আমরা ক্লাসটা, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমাদের কাছে একটা মানে অলরেডি কোশ্চেন আসছে যে অল্প সময়ে আমরা কিভাবে প্রস্তুতি নিব বা রিভিশন দিব। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার আমি, তোমরা যখন বেশিরভাগ মানুষ প্রেজেন্ট হবে বা স্টুডেন্টগুলো প্রেজেন্ট হবে, আমি অ্যান্সার দিব। এছাড়াও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো। চলো তাহলে ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, তো চ্যাপ্টার এটা। এখন দেখো, আমাদের কিন্তু সব পড়ার প্রয়োজন নাই বা সব দেখতেও পারবো না আমরা 1 ঘন্টার ক্লাসে। তাহলে আমরা কি করব, কিছু পোর্শন আমরা থিওরিটিক্যাল পড়বো, কিছু পোর্শন আমরা এমসিকিউ সলভ করার মাধ্যমে শিখবো। ঠিক আছে, তো প্রথমে কি আছে দেখো তো, এখানে হচ্ছে বিজ্ঞানীর নাম এবং তাদের যে কি আবিষ্কার করছে, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। তো প্রথমে আমরা হচ্ছে এই সাইডে 3টা জিনিস আমরা, মানে 3টা সিকোয়েন্সে 3টা ধারা শিখি। ঠিক আছে, সাল অনুসারে। সালটা হচ্ছে 1897 সাল। ঠিক আছে, 1897 সাল কোন বিজ্ঞানী আসলো? জে জে থমসন কি করলো জানো? জে জে থমসন হচ্ছে পাম পুডিং মডেল দিল। এই পাম পুডিং মডেলটা কি? পাম পুডিং মডেল হচ্ছে, পুডিং দেখছো না, পুডিং এর মধ্যে কিন্তু অনেক কিসমিস থাকে, তো এই কিসমিস গুলাকে তিনি কল্পনা করছে ইলেকট্রনের সাথে। ঠিক আছে, আর বাকি যে তোমার যে সলিড যে মাসটা আছে বা বাকি যে অংশগুলো আছে সেটাকে তিনি হচ্ছে পজিটিভ চার্জ হিসেবে মানে ধারণা করছে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে 1897 সালে তিনি ইলেকট্রনের ধারণা নিয়ে আসলো। ঠিক আছে, ইলেকট্রন, নেগেটিভ চার্জগুলো যে ইলেকট্রন, এই ধারণা নিয়ে আসছে। ঠিক আছে, তো 1897 সালে জে জে থমসন কি আবিষ্কার করলো? ইলেকট্রন আবিষ্কার করলো। ঠিক আছে, এই ইলেকট্রন সম্বন্ধে যদি আরেকটু বিস্তারিত আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি। ঠিক আছে, ক্যাথোড রশ্মির যে প্রবাহ, ক্যাথোড রশ্মির প্রবাহ হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, ক্যাথোড রশ্মি থেকে কি আসে? ইলেকট্রন আসে। ক্যাথোড রশ্মিতে কি আছে? ইলেকট্রন আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে 1911 সাল। 1911 সালে কি ঘটনা ঘটলো? রাদারফোর্ড তার যে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল যেটা, সেটা প্রবর্তন করলো। ঠিক আছে, এর মাধ্যমে তিনি কি করছে? এর মাধ্যমে তিনি নিউক্লিয়াসের ধারণা দিছে, বুঝছো, 1911 সালে। কিন্তু তখনও কিন্তু প্রোটন আবিষ্কার হয় নাই।
প্রোটন কি তখন আবিষ্কার হয়েছে? হয় নাই। তখন তিনি কিসের ধারণা দিছে? নিউক্লিয়াসের ধারণা দিছে। ঠিক আছে, তাহলে প্রোটন আবিষ্কার করা হয়েছে কবে? 1913-তেও না। ঠিক আছে, এরপরে ঘটনা কত সালে ঘটে? 1913 সালে ঘটে। 13 সালে কি আসে? রাদারফোর্ডের যে শিষ্য বোর তার পারমাণবিক মডেল নিয়ে আসে। সে কি করে? রাদারফোর্ড যে ভুলগুলো ছিল, যে ভুলগুলো করছিল, সেই ভুলগুলোকে সে সংশোধন করে দেয়। ঠিক আছে, এটা কত সালে? 1913 সালে। 1911 সালে কি আসছিল? রাদারফোর্ড। 1913 সালে কি আসছে? বোর। রাদারফোর্ড যে ভুলগুলো করছে সেগুলো সংশোধন করে দিয়েছে। এরপরে কি? 1919 সাল। 1919 সালে কি ঘটনা ঘটছে? এই রাদারফোর্ডই আবার কি আবিষ্কার করছে? প্রোটন আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? প্রোটন আবিষ্কার করছে কে? এই রাদারফোর্ড। ঠিক আছে, তারপরে ঘটনা কি? 1932 সাল। 1932 সাল ইলেকট্রন আবিষ্কার করলো। ইলেকট্রন বলতেছি, নিউট্রন আবিষ্কার করলো। বাকি থাকে তো একটাই, নিউট্রন, তাই না? নিউট্রনকে আবিষ্কার করছে চ্যাডউইক। ঠিক আছে, নিউটন আবিষ্কার করছে চ্যাডউইক। এই যে চ্যাডউইক, এই চ্যাডউইক কি আবিষ্কার করছে? নিউটন আবিষ্কার করছে। তাহলে দেখছো, একটা সাল অনুসারে তোমরা পর্যায়ক্রমে ঘটনাগুলা মনে রাখবা, বুঝছো? আচ্ছা, আপন ইসলাম ইজি, হ্যাঁ ইজি এটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো উর্মি, তুমি কোশ্চেন করছো একদিনে কিভাবে একটা সাবজেক্ট রিভিশন করব। হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছো। ঠিক আছে, আচ্ছা, ক্লাসের মাঝখানে আমি এটার অ্যান্সার দিব। তো দেখো, আমরা এই সিকোয়েন্স অনুযায়ী কে কোনটা আবিষ্কার করছে এটা শিখলাম বা কয়েকটা ঘটনা দেখলাম, এটা তোমরা অলরেডি জানো। এরপর দেখো আইসোটোপ। আইসো মানে কি? সেম। টোপ মানে কি? এখানে কি আছে? প আছে, তার মানে কি? প্রোটন, তাই না? মানে সেম প্রোটন সংখ্যা যদি সেম থাকে ওটাকে বলে আইসোটোপ। আইসো মানে সেম, টোন এখানে কি আছে? দন্ত ন আছে, মানে নিউট্রন সংখ্যা সেম। ঠিক আছে, আইসো সেম। বার মানে কি? ভর। বারের সাথে সম্পর্ক কি? ভরের। বুঝছো? তাহলে ভর সংখ্যা সমান হলে এটাকে বলে আইসো বার। এগুলো তোমরা অলরেডি জানো। ভাইয়া কি ভার্সিটি কোঅর্ডিনেটরের জন্য প্রি ক্লাস নেন না? না না না, আমি হচ্ছে শুধু মেডিকেল অ্যাডমিশনের জন্য ক্লাস নেই, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, পরমাণু মডেল সমূহ 3টা, এগুলো সম্বন্ধে তোমরা জানো অলরেডি। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে কেমিস্ট্রিতে পড়ছো, ফিজিক্সে পড়ছো। এগুলো নিয়ে যদি আমি এখন বিস্তারিত বলতে যাই তোমরা বিরক্ত হবা, এই জন্য আমি বলবো না। আচ্ছা, বোরের প্রথম স্বীকার্য থেকে তোমরা এখন কি করবা? যে আগে অ্যান্সার দিতে পারবে, প্রথম 3 জনের নাম আমি বলবো। ঠিক আছে, আগের দিন একজন হচ্ছে একটা ছেলে ছিল, মানে তাকে আমার খুব ভালো লাগছে। সে বলে যে হচ্ছে সে কি রোহিঙ্গা নাকি, আমি কেন তার নামগুলো পড়তেছি না, সে যে অ্যান্সার দিতেছে সে কেন পড়তে, মানে আমি কেন ওগুলো পড়তেছি না বা তার নাম কেন নিতেছি না, তাই না? তো একটা কোশ্চিন আমি দিব, তো ওই কোশ্চিন দেওয়ার পরে তোমরা যে প্রথম 3 জন আগে অ্যান্সার দিবা তাদের নাম আমি পড়বো। ঠিক আছে, আর আমি নিজেও তো পুরোটা সলভ করতে থাকবো, আমি সলভ করতে থাকবো, এর মাঝখানে কেউ যদি অ্যান্সার দিতে পারো দিবা। আচ্ছা, কয়েকটা কোশ্চেন আমি পাইছি অলরেডি। তোরই আরেকটা কোশ্চেন করছো। আচ্ছা, আমরা ক্লাসের মাঝখানে এগুলোর অ্যান্সার দিব। তো দেখো, বোরের প্রথম স্বীকার্য থেকে স্থায়ী কক্ষের শর্ত কোনটি? বোরের মোট 3টা স্বীকার্য আছে। বোরের কয়টা স্বীকার্য আছে? 3টা। ঠিক আছে, 3টা স্বীকার্য সে দিছে। 3টা স্বীকার্য সম্বন্ধে আমি একটু মুখে বলি। ঠিক আছে, প্রথম স্বীকার্য সে কি করলো? প্রথম স্বীকার্য যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, যদিও সবাই বৃত্তাকার কক্ষপথে ঘুরে না। ঠিক আছে, বৃত্তাকার কক্ষ বলতে এটা কি বোঝাচ্ছে? 2 ডাইমেনশনাল বোঝাচ্ছে, কিন্তু আসলে কি হয়? 3 ডাইমেনশনালি সে ঘোরে, তাই না? তো যদি এটা ভুল বলছে, বাট সে তার স্বীকার্যটা দিছে, সেটা কি? ইলেকট্রনের ঘোরা। ঠিক আছে, ইলেকট্রন ঘুরতেছে নিউক্লিয়াসের চারদিকে। কিভাবে ঘোরে? বৃত্তাকারে ঘোরে। বুঝছো? বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এটা হচ্ছে প্রথম স্বীকার্য। এই প্রথম স্বীকার্যের উপর ভিত্তি করে কিন্তু দ্বিতীয় স্বীকার্য দেওয়া হয়েছে, সেটা কি? mvr = mh/2π। ঠিক আছে, এটা কিন্তু প্রথম স্বীকার্য থেকে আসছে। আচ্ছা, এই জন্য বলছে প্রথম স্বীকার্য থেকে স্থায়ী কক্ষপথের শর্ত কোনটা? প্রথম স্বীকার্য থেকে আসছে দ্বিতীয় স্বীকার্যটা। ঠিক আছে, আর 3 নম্বর স্বীকার্য কোনটা? E2 - E1, মানে নিচে যে শক্তি স্তর, এখান থেকে যদি উচ্চ শক্তি স্তরে সেই শক্তি শোষণ করে যদি যায় বা শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে যে শক্তির পার্থক্য সেটা হবে h নিউ। ঠিক আছে, বা hc/λ। তাহলে এই 3টা স্বীকার্য কিন্তু আসছে। তাহলে পরীক্ষায় দেখছো, তাহলে কোন স্বীকার্য দ্বারা কি বোঝাচ্ছে এটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপর তানিয়া আসলাম অ্যান্সার করছো যে বি। ঠিক আছে,
তারপর হচ্ছে তিথি, তারপর আহসান হাবিব, এই তিনজন সবার আগে অ্যান্সার করছো, বুঝছো? আচ্ছা, L = বা MBR = NH / 2π, তাহলে বি নাম্বার অ্যান্সার। এটা আমার তোমরা যারা অ্যান্সার করছো সঠিক হয়েছে। তাহলে বোর্ডের তিনটা স্বীকার্য আমি বলছি এবং সিরিয়ালি মনে রাখতে হবে যে কোন স্বীকার্য দ্বারা কি বোঝাইছে, নিচের কোনটি সত্য। আচ্ছা, এই কোশ্চেনটা আমি কেন দিছি, একটা কোশ্চেন অ্যানালাইসিস তোমাদেরকে দেখানোর জন্য, বুঝছো? আচ্ছা, আগে এটা কত সালে দেখো তো, 89-90 সালের দিকের কোশ্চেন, কত আগের কোশ্চেন আমি নিছি। তো আমাদের এই যে এরকম এত আগে কিরকম টাইপ কোশ্চেন হতো, কোনটা সত্য বা কোনটা সত্য নয়, এই টাইপ কোশ্চেন হতো। যদি এখানে সত্য বলে একটু কোশ্চেনটা ইজি হয়ে গেছে, যদি আমি বলতাম সত্য নয় কোনটা, ঠিক আছে, এরকম যদি কোশ্চেন আসে যে সত্য নয় কোনটা, এরকম যদি বলে, তার মানে একটা জিনিস দেখো তো, তোমাকে সেখানে 4টা অপশনেরই অ্যান্সার জানতে হবে, বুঝছো? ABCD, তোমাকে কোনটা সত্য না এটা জানার জন্য কি করতে হবে, ওটা যে ভুল এটা প্রমাণ করতে হবে, তাই না? তার মানে কি ওটা সঠিকটাও তোমাকে জানতে হবে, তার মানে কি 4টা অ্যান্সারই তোমাকে জানতে হবে, তার মানে এর মধ্যে থেকে বের করতে হবে যে কোনটা ভুল দেওয়া আছে। তো রিসেন্টলি আবার ওই আগের মতন রিসেন্টলি বা আমাদের টাইমে অনেক বেশি আসছিল যে এই টাইপ কোশ্চেন আসতেছে বেশি, যেটাতে তোমাকে 4টা অপশনই পড়তে হবে, বুঝছো? কেন? কারণ তোমার ডেপথ অফ নলেজ দেখার জন্য। মাঝখানে কি হয়েছিল, মাঝখানে আবার বেশি জ্ঞানমূলক আসছিল। ধরো আমি যদি বলি যে রাদারফোর্ডের পরমাণু মডেল কবে দিছিল, তুমি 1911 সাল অপশন দেখে তুমি দাগায় দিতে পারো, বাকিগুলো পড়তে হবে না। বাট এই টাইপ কোশ্চেন আসলে তোমাকে 4টাই পড়তে হচ্ছে, বুঝছো? 4টাই পড়তে হচ্ছে। তো নিচের কোনটি সঠিক? 2 নাম্বার কি দিছো অ্যান্সার তোমরা দেখি। 2 এর কেউ বি কেউ ডি, অনেকে ডি দিছে আগে। আচ্ছা, আমরা দেখি যে বি এবং ডি এর মধ্যে কনফিউশন, তাই না? এই দুইটা তাহলে দেখি। ইলেকট্রন এক্স-রে তৈরি করতে পারে না। আচ্ছা, ইলেকট্রন এক্স-রে কেন তৈরি করতে পারে না? এক্স-রে জিনিসটা কি? এক্স-রে হচ্ছে ক্যাথোড রশ্মির প্রবাহ, তাই না? তো ক্যাথোড রশ্মি থেকে কি বের হয়? এই ইলেকট্রন বের হয়, তাহলে অবশ্যই ইলেকট্রন এক্স-রে তৈরি করতে পারে, তাহলে এটা হবে না। তাহলে সত্য কোনটা দেখো তো? সত্য হচ্ছে ডি নাম্বার। বাকিরা বলছে প্রত্যেকটি নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট। আমরা জানি নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন থাকে, যেটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, তাহলে অবশ্যই এটা কি নিউক্লিয়াসটা হবে ধনাত্মক চার্জ বিশিষ্ট। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কে কে আগে দিছো? দুয়ের ডি। আচ্ছা, তিথি, তারপর হচ্ছে মাসকাত মাইশা, দিগন্ত, বুঝছো? তারপর হচ্ছে ফুলবিলাসী, আহসান হাবিব, এর আগে অ্যান্সার দিছো। আচ্ছা, দিগন্ত তুমি মনে হয় আমার অন্য আরেক জায়গায় তো মানে ক্লাস করো আর কি, মানে রোড টু ডিএমসি, ওইখানেও তুমি আমার ক্লাস করো। তুমি কি সেই নাকি? আমাকে একটু অ্যান্সার দিও তো, বলিও আমাকে। তুমি ওই স্টুডেন্টটা কি সেম? আচ্ছা, এরপরে দেখো হাইড্রোজেন পরমাণুতে প্রথম এবং দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তি অনুপাত কত? এই কোশ্চেনটা দেখে তোমরা হয়তো সহজে মানে প্রথমেই ধারণা করবে যে এত সহজ কোশ্চেন দিছে ভাইয়া, এত সহজ কোশ্চেন তো একবারে পারা যায়, তাই না? কিন্তু এখানে একটা জিনিস দেখো, হাইড্রোজেন পরমাণুতে প্রথম এবং দ্বিতীয় উত্তেজিত স্তর বলছে, তার মানে কি প্রথম উত্তেজিত স্তর, দ্বিতীয় উত্তেজিত স্তর, তার মানে কি এটা কি E1 হবে? E1 কি হবে? না, E1 কি? E1 হচ্ছে ভূমি স্তর। ভূমি স্তর একে উত্তেজিত, প্রথম সবগুলো তো E1 এই থাকে, তো E1টা ভূমি স্তর না। ভূমি স্তরের পরে যেটা সেটা হচ্ছে উত্তেজিত স্তর, তার মানে কি তাকে উত্তেজিত করলে ইলেকট্রনটা E2 তে যাবে। E2টা হচ্ছে প্রথম উত্তেজিত স্তর, এটা ভূমি স্তর। ভূমি স্তরে উত্তেজিত করলাম, সে উত্তেজিত হয়ে একটা উপরে গেল, কোথায় গেল? E2 তে গেল, এটা হচ্ছে প্রথম উত্তেজিত স্তর। তারপরে কি E3, এটা হচ্ছে দ্বিতীয় উত্তেজিত স্তর। ঠিক আছে, এই জিনিসটা কি আগে বুঝছো? আচ্ছা, হ্যাঁ দিগন্ত, হ্যাঁ চিনতে পারছি, তাহলে তুমি ওটাই। আচ্ছা, তাহলে কি দেখো তো, এটা হচ্ছে প্রথম উত্তেজিত স্তর হচ্ছে E2 আর দ্বিতীয় উত্তেজিত স্তর হচ্ছে E3, বুঝছো? E1টা কি? E1টা হচ্ছে ভূমি স্তর। আর আমরা এগুলো ক্যালকুলেট করি কার জন্য? হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেনের তো E1ই শুধু থাকে, তাই না? হাইড্রোজেন তো 1 নম্বর যে কক্ষপথ, 1 নম্বর কক্ষপথই থাকে, তো 2 নম্বর কক্ষপথ কখন হবে? উত্তেজিত করলে 2 নম্বর কক্ষপথে যাবে, তাই না? তাহলে E2 আর E3 এর মধ্যে আমাদের কি দেখতে হবে? অনুপাত দেখতে হবে। এখন আমরা একটা জিনিস দেখি, Rn is proportional to কি? m স্কয়ার, তাই না? Vn is proportional to 1/n, তার হচ্ছে En is proportional to 1/n স্কয়ার, 1/n স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল বলতে তাহলে আমাদের সমীকরণটা কি হবে? E1/E2 জাস্ট উল্টে যাবে, ঠিক আছে? উপরে তাহলে En2 স্কয়ার, নিচে n1 স্কয়ার, বুঝছো?
যেহেতু এটা মানে ইনভার্সলি প্রপোর্শনাল, এই জন্য আমাদের সমীকরণটা দাঁড়াবে এরকম। এরপর দেখো তো এরপর কি হলো, এরপর জাস্ট আমরা মান বসাই দিব। মান বসাই দিব কিভাবে, n2 এখানে কত 3 নাম্বার, তাই না? তাহলে 3 তিরিকে 9, আর n1 হচ্ছে 2 নাম্বার ছিল, তাহলে 2 দুগুণী 4, তাহলে রেশিওটা কি হবে 9:4, 9:4। তাহলে 3 এর অ্যান্সার কি, 3 এর অ্যান্সার হচ্ছে সি, 3 এর অ্যান্সার হচ্ছে সি, 9:4। আচ্ছা, তিথি, তানিয়া ইসলাম, মাইশা, তারপর দিগন্ত দেব, তোমাদেরকে আমি হচ্ছে মানে হচ্ছে তোমরা যে ভুল করছো, মানে আমি তোমাদেরকে অন্যভাবে বলতেছি না, বাট দেখছো যে কত মানে তোমরা ভুল করছো, অ্যান্সার দিছো, ঠিক আছে, তোমরা তো ট্রাই করছো, তাই না? আমি এটাকে কিন্তু অ্যাপ্রিশিয়েট করতেছি। তাহলে আমি আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে কোনটাকে ভূমি স্তর বলতেছে, কোনটা প্রথম উত্তেজিত স্তর, কোনটা দ্বিতীয় উত্তেজিত স্তর। তাহলে কি করতে হবে, তোমাদেরকে কোশ্চেনটা, মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে যে কি বোঝাইছে, বুঝছো? আচ্ছা, তাহলে 3 এর সি হবে। এখন কারেক্ট অ্যান্সার দিছো আহসান হাবিব, তিথি, আহসান হাবিব ডাবল অ্যান্সার দিছে। আচ্ছা, এটা যদি ক্লিয়ার না থাকে কেউ আস্ক করতে পারো, আমি আরেকবার অ্যান্সার দিব, ঠিক আছে? ভাই আমরা কোন কোন অনুসরণ করব একটু বলে দিলে ভালো হতো। জাফরুল, কোন কোন অনুসরণ করবে বলতে কি অনুসরণ করার কথা বলতে যাচ্ছ? আচ্ছা, আমি কয়েকটা কোশ্চেন পাইছি, বুঝছো? একটা হচ্ছে লাস্ট দিকে কিভাবে রিভিশন দিব, একজন কোশ্চেন করছে যে একদিনে কিভাবে একটা চ্যাপ্টার রিভিশন দিব, তারপর আরেকজন বলছে যে হচ্ছে পরীক্ষা সব ভুল করে আসো, বুঝছো? এইগুলোর আমি অ্যান্সার দিব। কিন্তু হচ্ছে জাফরুল তুমি হচ্ছে বলছো যে ভাই আমরা কোন কোন অনুসরণ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোন কোন কি কোশ্চেনটা একটু কমপ্লিট করো। তুমি নিজেই বলো যে হচ্ছে কোশ্চেনটা কিন্তু কমপ্লিট হয় নাই, তুমি একটু নিজেই কমপ্লিট করে দাও আমাকে কোশ্চেনটা যে কি বোঝাতে চাচ্ছ। আচ্ছা, ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে কি করে, নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে দিলে কি হয়? ও মেডিকেলের জন্য কোন বইগুলো পড়বা, ঠিক আছে বলতেছি। আচ্ছা, তানিয়া ইসলাম, এটা কি লিখছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার দাও তো। এটা খুবই ইজি ছিল, এটা তোমাদের জন্য আমি করছি, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যান্সার একটু দাও, 4 নাম্বার। ও আচ্ছা, কোন কোন লেখকের বই পড়বা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 কি হবে, 4টা তোমরা অ্যান্সার করে দাও আমাকে, ঠিক আছে? আচ্ছা, তানিয়া ইসলাম অ্যান্সার দিছে সি, সাবিরা অ্যান্সার দিছে সি, ঠিক আছে? তাহলে তোমাদের দুইজনেরটাই কারেক্ট। তাহলে এটা কি শক্তি শোষণ করে, নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে শক্তি শোষণ করে যায়, আর উচ্চ থেকে নিম্নে কি আসে, শক্তি বিকরণ করার মাধ্যমে। মাইশা, আহসান হাবিব, তারপর সাইমা, সবাই কারেক্ট অ্যান্সার দিছো। আচ্ছা, এরপর দেখো নিচের কোন নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান, ঠিক আছে? প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা, প্রোটন নিউট্রন সংখ্যা সমান কেমনে বের করবো, দেখো তো, এটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কি, আমরা এই যে নিউক্লিয়াস সংখ্যা থেকে যদি প্রোটন মাইনাস করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। এখানে কয়টা আছে, 0 নিউট্রন, এখানে কয়টা আছে, 4টা, এখানে কয়টা, 6টা, এখানে কয়টা, 12টা। এখন দেখো তো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিলে যায় কাটটা, এটা। তাহলে অ্যান্সার কত হবে, 5-এর কি হবে, 5-এর সি। তিথি অ্যান্সার দিছে 5-এর সি, গুড, সবার আগে অ্যান্সার দিছে। আচ্ছা, সাবিরাও অ্যান্সার দিছে 5-এর সি, আহসান হাবিব 5-এর সি। কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নাই? খুবই ইজি কোশ্চেন। আচ্ছা, এত তোমরা বলতে পারো যে এত ইজি কোশ্চেন কেন দিছি এই জন্য তোমাদেরকে দেখানোর জন্য যে মেডিকেলে কঠিন কোশ্চেনই হয় না, ঠিক আছে? সহজ কোশ্চেনও হয়, এবং 40টার মতন কোশ্চেন খুবই ইজি হবে,
কিন্তু অনেকেই 40টা কোশ্চেনের মধ্যেও কিছু ভুল করে আসবে, ঠিক আছে? যারা সহজ কোশ্চেনগুলো ভুল করে আসবে তারা মেডিকেলে চান্স পাবে না, বুঝছো? যারা কঠিন কোশ্চেনগুলো ভুল করবে তাদের মেডিকেলে চান্স পাওয়ার চান্স আছে, চান্স পাবে না এরকম না। কেন? কারণ কঠিন কোশ্চেনগুলো সবার জন্যই কঠিন, কিন্তু সহজ কোশ্চেনগুলো সবার জন্য সহজ। এই সহজ কোশ্চেনগুলো ভালো করে পড়ে অ্যান্সার দিতে হবে, ভুল করা যাবে না, ঠিক আছে? নিউটন নাই কোনটা, আমরা আবার বিয়োগ যদি করি, এই যে এটা হচ্ছে তার সংখ্যা, নিউক্লিয়াসের নাম্বার, ঠিক আছে, ভর সংখ্যা, আর এটা কি তার প্রোটন সংখ্যা, মাইনাস করলে পাবো হচ্ছে আমরা নিউটন সংখ্যা, সেটা কত? 0, বুঝছো? তাহলে 6 কি হবে? 6 ডি হবে। তিথি, জান্নাত, তানিয়া, হিমেল সবাই কারেক্ট অ্যান্সার দিছো। আচ্ছা, বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে শক্তি কত? ঠিক আছে, বোর মডেল অনুযায়ী দ্বিতীয় শক্তি স্তরে বলছে, দ্বিতীয় শক্তি স্তরে শক্তি কত? আমরা En সমান আরেকটা জানি সূত্র, সেটা কি? -13.6 ডিভাইডেড বাই n স্কয়ার, বুঝছো? এটা কিসে থাকে? ইভিতে থাকে, বুঝছো? এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দ্বিতীয় শক্তি স্তরের মান যদি বসাই, -13.6 ডিভাইডেড বাই 4। এখন কথা হচ্ছে ভাইয়া, এরকম যদি কোনো ম্যাথ আসে, আমাদের তো টাইম পাবো 30 সেকেন্ডের মতন একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য, তাই না? যদি 30 সেকেন্ড করে অ্যান্সার পাই, তাহলে কিভাবে এত তাড়াতাড়ি বের করব? বা অনেকেই হচ্ছে দেখতেছো এখনই অ্যান্সার দিয়ে দিছে, তিথি, মাইশা, জান্নাত ইসলাম, আহসান হাবিব অলরেডি অ্যান্সার দিয়ে দিছে। তাহলে বাকিরা যারা অ্যান্সার দিতে পারো নাই, একটু লেট হয়েছে, তাহলে তোমরা কি ভাবতেছো যে ওরা কেন কিভাবে এত তাড়াতাড়ি অ্যান্সার দিল? দেখো এখানে কি আছে? মাইনাস ভ্যালু আসবে, এখানে প্লাস ভ্যালু, আগেই বাদ, ঠিক আছে? 13.6 ইভি আগেই বাদ। এখন দেখো আমাদের কাছে দুইটা অপশন আছে, এখন তাহলে তুমি কি করবা, কিভাবে বের করবা? ভাগ করার থেকে গুণ করা সহজ, ঠিক আছে? 4 দিয়ে যদি তুমি 1 কে গুণ করো, 1.5 মানে 1.51 মানে কি 1.5 প্রায়, তাহলে 4 কে 4 আর 2 এ 6 হয়, 6 এর মতন অ্যান্সার আসে। তাহলে এটা তো আগেই হবে না, বা তাহলে আমাদের কি থাকলো? একটাই থাকলো। আবার যদি আমরা গুণ করে দেখতে চাই, 3 4 এ 12, ঠিক আছে, আর 0.4 16, ঠিক আছে, তাহলে 1.6, তাহলে কত হবে? 13.6 ইভি, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে, বুঝছো? তাহলে এভাবে কিন্তু শর্ট টেকনিকে তাড়াতাড়ি অ্যান্সারটা করা যায়। আচ্ছা, এরপর দেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? একটু প্র্যাকটিস করো তো আমার সাথে, একটু প্র্যাকটিস করো যাতে মেইন এক্সামে ভুল না হয়। এগুলোই আসে, সহজ কোশ্চেনগুলোই আসে, বুঝছো? মানে এগুলো যে একবারে সহজ তা বলতেছি না, বাট এগুলোই আসে। এখন দেখো Rn ইজ প্রপোর্শনাল টু কি? n স্কয়ার, বুঝছো? এখন তাহলে কি হবে? আর প্রথম ও দ্বিতীয় বলছে, R1 R2 ইজ প্রপোর্শনাল টু n1 স্কয়ার ডিভাইডেড বাই n2 স্কয়ার। তাহলে n1 এর মান কত? n1 এর মান 1, 1 এর স্কয়ার করলে 1 হয়, 2 এর স্কয়ার করলে কত হয়? 4 হয়, তাহলে হচ্ছে 1:4, ঠিক আছে? তাহলে 8 এর কি অ্যান্সার হবে? 8 এর অ্যান্সার হবে সি। তাহলে কার অ্যান্সার দিছো? সবার আগে কারেক্ট অ্যান্সার দিছে সাবিরা, বুঝছো? তারপর হচ্ছে ফুল বিলাসী, আবির অ্যান্সার দিছে। আচ্ছা, অনেকে বি অ্যান্সার দিতেছো, বি অ্যান্সার কেমনে হয়? বি কেন দিতেছো তোমরা? আচ্ছা, ভুল করতে পারো, সমস্যা নাই, বুঝছো? তাহলে আমি কিন্তু প্রসেসটা বলে দিছি কিভাবে হয়েছে। তাহলে এটাই হচ্ছে 1:4। আচ্ছা, আমি সলভ করে দেওয়ার পরে কেউ না বুঝলে আবার আমাকে কোশ্চেন করতে পারে, আমি আবার বুঝাই দেব। ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে প্রধান শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত? আচ্ছা, তোমরা দুইটা জিনিস বলবো আমাকে, একটা হচ্ছে মোট অরবিটাল সংখ্যা কত, এবং এই যে n মানে n = 3, এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, বুঝছো? টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, দুইটাই আমরা দেখব। একটা হচ্ছে প্রথম কোয়ান্টাম সংখ্যা অনুসারে টোটাল অরবিটাল সংখ্যা বের করার সূত্র হচ্ছে n স্কয়ার, ঠিক আছে? এবং ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2n স্কয়ার, কারণ আমরা জানি একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে। তাহলে n স্কয়ার মানে কি? 3 স্কয়ার, ঠিক আছে? 3 স্কয়ার মানে কি 9। তাহলে অরবিটাল সংখ্যা কত হবে? এখানে আগে থেকে টিক মারা ছিল, এটা হচ্ছে 9 হবে, বুঝছো? এবং টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে? 9 দুগুণে 18টা হবে, বুঝছো? তাহলে 9 এর বি অ্যান্সার, 9 এর বি। ফুল বিলাসী, আহসান হাবিব, সাবিরা এই তিনজন সবার আগে অ্যান্সার দিছে, এবং 18টা যে ইলেকট্রন এটা সবার আগে অ্যান্সার দিছে সাবিরা, গুড। আচ্ছা, তারপরে তানিয়া ইসলামও অ্যান্সার দিছে। তোমরা তো দেখি ভালোই পারো। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যখন
n = 3 কক্ষপথ থেকে n = 2 কক্ষপথে আসে, তখন রিডবার্গ ধ্রুবক অনুসারে আমাদেরকে মানে রিডবার্গ ধ্রুবক r ধরে এটার মান না বসায় আমাদেরকে ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, চলো দেখি। আচ্ছা, তো আমরা জানি যে 1/λ = RH 1/n² মাইনাস 1/n² এটা হচ্ছে সূত্র। আশা করি সবাই খাতা কলম নিয়ে বসছো। ঠিক আছে, আচ্ছা, খাতা কলম ছাড়াও কিন্তু মুখে মুখে এগুলো করা যায়। তো RH এর মান আমরা হচ্ছে r ধরতে বলছে, r ধরে রাখলাম। ঠিক আছে, n1² এটা কি ছোটটা, তাহলে 1/n1 কত 2 ছোটটা, আর n2 হচ্ছে এটা বড়টা। তাহলে 2 দুগুণী 4 মাইনাস 3 তিরিকে 9। বুঝছো? এখন তাহলে এরপরে কি করব, আমরা লসাগু করব। 4 নং 36, 36 4, তাহলে কত থাকে 9 থাকে। ঠিক আছে, আর এখানে কত থাকে 36 তে 9, 4 নং 36। 10-এর অনেকে এখনই অ্যান্সার দিছো। আচ্ছা, দেখতেছি আমরা। তাহলে এখানে কত থাকে 5 থাকে, তাই না? এখন এখানে কি 5r / 36। এখন দেখো 5r/36 কোনটা, a নাম্বার, কিন্তু যারা a অ্যান্সার করবা তাদেরটা ভুল। ঠিক আছে, যারা a অ্যান্সার করবা তাদেরটা ভুল। আচ্ছা, এখন তাহলে কিভাবে অ্যান্সার করতে হবে? এখানে কি চাইছে? হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য বলছে, তরঙ্গ সংখ্যা বলছে। এটা কি বের করার সূত্র? তরঙ্গ সংখ্যা বের করার সূত্র। তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? ল্যামডা, তার মানে কি উল্টে যাবে জাস্ট, ল্যামডা উল্টে যাবে জাস্ট, তার মানে কি 36 / 5r। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি। বুঝছো? তিনটা সাবজেক্টে জাফরুল ঠিক আছে। 36/5r 10-এর ডি। বুঝতে পারছো? এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা বের করার সূত্র। আমরা কি পড়তেছি? তরঙ্গ দৈর্ঘ্য পড়তেছি, তার মানে কি ল্যামডা বের করতেছি। ল্যামডা বের করার সূত্র হচ্ছে এটা। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। জাফরুল, হ্যাঁ, তোমার 2টা কোশ্চেনের অ্যান্সার আমি দিব। তোমার কোশ্চেনটার অ্যান্সার আমি আগে দিই, দাঁড়াও। আর 2টা কোশ্চেন এমসিকিউ সলভ করব, তারপরে তোমার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিব। হ্যাঁ, আচ্ছা, এই 2টা কোশ্চেন 11 এবং 12। হাইড্রোজেন পরমাণু চতুর্থ বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ, ঠিক আছে, কৌণিক ভরবেগ কোনটা? mvr। mvr মানে কি nh / 2π, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, চতুর্থ বোর কক্ষপথে বলছে, তাহলে n এর মান কত? 4, তাহলে 4h / 2π। এখন 2 4 কাটাকাটি করলাম, তাহলে কি হবে? 2h / π। এই 2h/π কোথায় আছে তো দেখো তো কি হবে তাহলে? আহসান হাবিব, অঙ্ক আসতে পারে? হ্যাঁ, অঙ্ক আসলে হাইস্ট কয়টা আসে জানো? মনে করো তোমার 100 মার্কের মধ্যে অঙ্ক আসলে হাইস্ট হচ্ছে 2 থেকে 3টা আসবে, সর্বোচ্চ হলে 2 থেকে 3টা আসবে। আমাদের সময় 2টা আসছিল, একটা আসছিল ফিজিক্স থেকে, একটা আসছিল কেমিস্ট্রি থেকে। বুঝছো? ওই যে কেমিস্ট্রি থেকে তোমার পিএইচ থেকে তোমার H+ মানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বা প্রোটনের কনসেন্ট্রেশন বের করতে বলছিল। বুঝছো? পিএইচ দেওয়া ছিল, H+ এর কনসেন্ট্রেশন বের করতে বলছিল। এবং ফিজিক্স এমন একটা কঠিন ম্যাথ আসছিল, কেউই পারে নাই। আচ্ছা, কেউই পারে নাই, এবং মানে হচ্ছে অনেকে কি করছে, ওখানে টাইম ওয়েস্ট করে তোমার পরে দেখা গেছে যে অনেক কম সময় পাইছে। কারণ আমাদের কোশ্চেনটা দেখবে একটু কঠিন হয়েছে, 2022-23 সালের কোশ্চেন, যেটা একটু কঠিন ছিল। বাট আমার লাকিলি হচ্ছে ওই কোশ্চেনটা আমার মানে আমি কারেক্ট অ্যান্সার বের করতে পারছিলাম। আচ্ছা, তাহলে 11 কি হবে? 11 বি হবে, 11 কিন্তু বি। আচ্ছা, এখন দেখো 12 নম্বর। একটি ইলেকট্রন যদি E2 শক্তি স্তর হতে E1 নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য জানা যাবে কোন সমীকরণের সাহায্যে? ঠিক আছে, আমরা জানি E2 মাইনাস E1 = h নিউ। এটা মানে কি hc/λ। এখানে দেখো ল্যামডা অনুসারে দেওয়া আছে, তার মানে কি ল্যামডাটা বাম সাইডে নিতে হবে। তো ল্যামডা = কি হবে? hc / E2 মাইনাস E1। এটা কোথায় আছে দেখো তো? 12 বি, 12 তো ডি হবে। আচ্ছা, 12 বি এটা কেমনে হয়? যদি এটা এরকম হইতো, মনে করো E2 মাইনাস E1 এরকম / hc হইতো, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারতাম E2 / hc মাইনাস E1/hc, এটা লিখতে পারতাম। ঠিক আছে, কিন্তু নিচে যদি এভাবে মাইনাসে থাকে তাহলে আমরা ওভাবে লিখতে পারি না। বুঝছো?
তাহলে কি হবে 12 ডি হবে। আচ্ছা এখন তাহলে আমরা একটা কোশ্চেনের অ্যান্সার দিই, সেটা কি জাফরুল অনেকক্ষণ থেকে বলতেছে যে কিভাবে কোন কোন রাইটারের বই পড়বো। ঠিক আছে, আমি একটু ফাস্ট বলি, তোমরা যারা জানো তাদেরও কিছু কনফিউশন দূর হবে, আর যারা জানো না তাদের জন্য পুরোটাই ভালো হবে। প্রথমে আসি বায়োলজি। বায়োলজি, আচ্ছা আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য দুই প্রকার বই পড়তে হয়। ঠিক আছে, একটা হচ্ছে মেন রাইটারের বই আর একটা হচ্ছে অ্যাক্সেসরি মানে কি সহায়ক রাইটারের বই। আচ্ছা এখন ধরো কেউ হচ্ছে এখন আছে মানে হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়তেছো, ঠিক আছে, তার জানার অনেক ইচ্ছা, ভালো পড়াশোনা করো, তাহলে কি করবা মেন রাইটারের বই বাদ দিয়ে অ্যাক্সেসরি রাইটারের যে বইগুলো আছে সেগুলো পড়তে পারো। ঠিক আছে, কিন্তু অ্যাডমিশন সময় এসে বা এইচএসসি প্রায় চলে আসছে কাছাকাছি, বুঝছো, বা কয়েকদিন পরে এইচএসসি দিয়ে ফেলছো, অ্যাডমিশন দিবা, 4 মাস আছে, তো এই টাইমে অ্যাক্সেসরি রাইটারের বই পড়ার দরকার নাই। তাহলে কি পড়বা, তাহলে কিভাবে আগাবা? প্রথমে বায়োলজি, বায়োলজি থেকে তোমার হচ্ছে আবুল হাসানের বই পড়বা উদ্ভিদ বিজ্ঞানের জন্য, আর তোমার হচ্ছে প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমলের বই পড়বা। এটা কি করতে হবে, এটা পুরোটাই ভালোভাবে পড়তে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া মাজেদা ম্যাডামের বই থেকে আব্দুল আলিম স্যারের বই এবং হচ্ছে তোমার হচ্ছে আরেকটা রাইটারের বই আছে, বুঝছো, মাজেদা ম্যাম হচ্ছে আর হচ্ছে তোমার আলিম স্যারের বই থেকে মেনলি বেশি আসে। তো মেন রাইটার বাদ দিয়ে তো আরো দুটো অ্যাক্সেসরি রাইটারের বই আছে, তাদেরটা পড়বো কিনা, তাদেরটা কি পড়বো না, তাদেরটা কিভাবে পড়বা, তাদের ইম্পর্টেন্ট, তুমি যদি ওই বইয়ের সবই পড়তে যাও তাহলে এত সময় কি তোমার আছে? তোমার মেন রাইটারের বাইরে থেকে কোশ্চেন আসবে কয়টা? সর্বোচ্চ 10টা, সব মিলা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলা মেন রাইটারের বাইরে থেকে আসবে 10টা। এখন তুমি 10 মার্ক ধরতে যে যদি তুমি বাকি 90 মার্ক ছেড়ে দাও, মানে বাকি 90 মার্কের জন্য ভালোভাবে না পড়ো, তাহলে তোমার জন্য লস। তাহলে এই 10 মার্ক তুমি কেমনে ধরবা? এই 10 মার্ক ধরবা যে ওই বইগুলা থেকে অ্যাক্সেসরি রাইটারের বইয়ে যে অ্যাক্সেসরি রাইটারের বইয়ে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল সেগুলো তুমি গাইড থেকে পড়ে নিবা। ঠিক আছে, গাইড থেকে পড়ে নিবা, আমাদের জয়কলি গাইড থেকে পড়তে পারো। তাহলে কি, তাহলে ইম্পর্টেন্ট রাইটারের যে বইগুলো আছে, মানে ইম্পর্টেন্ট রাইটারের যে ইনফরমেশন, অ্যাক্সেসরি রাইটার যারা আছে, মেন রাইটার বাদ দিয়ে অ্যাক্সেসরি রাইটারের যে ইনফরমেশন সেগুলো তুমি কি করতে পারো, সেগুলো জাস্ট তুমি হচ্ছে গাইড থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো ক্যাপচার করে ফেলবা, বুঝছো, পড়ে ফেলবা, তাহলে অলমোস্ট তোমার 80% কভার হয়ে যাবে। তুমি এখানে 8 পাইলা, 2 না পাইলে তোমার কি যায় আসে? মেডিকেল অ্যাডমিশনে কি কেউ 100তে 100 পায়? কেউই পায় না, সর্বোচ্চ কত থাকে? 93 94 থাকে, তাই না? আর কঠিন কোশ্চেন করলে 90 এর ঘরে নেমে আসবে, বুঝছো। তাহলে কি এই দুইটা মেন রাইটার বই মাস্ট পড়তে হবে, অ্যাক্সেসরি রাইটারের ইনফরমেশনগুলো তুমি হচ্ছে গাইড থেকে পড়ে ফেলবা। এরপর হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি হচ্ছে হাজারি স্যারের বই, এটা হচ্ছে মেন রাইটার। ঠিক আছে, হাজারি স্যারের মেন রাইটারের বই পুরাটাই ভালো করে পড়তে হবে। এরপরে কি করবা, এরপরে অ্যাক্সেসরি রাইটারের বই কবির স্যার আর একটা হচ্ছে গুহ স্যার, বুঝছো, কবির এবং গুহ স্যারের যে বই আছে এখান থেকেও সেম ভাবে তুমি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো গাইড থেকে পড়ে ফেলবা এবং হাজারি স্যার পুরোটাই ভালো করে পড়বা। হাজারি স্যারের বই থেকে তুমি বইটা পড়বা এবং গাইড থেকে আবার রিভিশন দিবা, বুঝছো, সব ইম্পর্টেন্ট জিনিসগুলো হাজারি স্যারের বইয়ের গাইডে দেওয়া আছে, রিভিশন দিবা। তারপর কি করবা, গুহ স্যার কবির স্যারের যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সেগুলো তুমি গাইড থেকে পড়ে ফেলবা। এরপরে কি করবা, মাস্ট তোমাকে অনুশীলনী এমসিকিউ সলভ করতে হবে। ঠিক আছে, কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য অনুশীলনী এমসিকিউ মাস্ট সলভ করতে হবে। কেউ যদি এবছর পরীক্ষা দাও, এই বছর যদি কেউ পরীক্ষা দাও, তার জন্য আমি মানে এটা আমার জন্য সবথেকে ইম্পর্টেন্ট তোমার জন্য অ্যাডভাইস। ঠিক আছে, অনুশীলনী এমসিকিউ মাস্ট সলভ করে যাইতে হবে, অনুশীলনী এমসিকিউ না সলভ করে যাবে না। এরপরে কি ফিজিক্সের জন্য, ফিজিক্সের জন্য তোমার কি আছে, ফিজিক্সের জন্য তোমার ইসাক স্যারের বই, আর এটা কি আছে, তপন স্যারের বই। ঠিক আছে, সেম ভাবে তুমি অ্যাক্সেসরি রাইটারের যেগুলো আছে ওটা তুমি হচ্ছে ইয়া থেকে পড়ে ফেলবা, বুঝছো, ওটা তুমি হচ্ছে গাইড থেকে পড়ে ফেলবে এবং অনুশীলনীটা মাস্ট এখানেও সলভ করতে হবে, বুঝছো। তারপর কি করবা, বাকি আগের যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো বা বিডিএস এর যে কোশ্চেনগুলো এগুলো তোমাকে সলভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ জাফরুল, দুই রাইটার বইতে সেম তো থাকবে, কিছু জিনিস ব্যতিক্রম, কিছু জিনিস আলাদা থাকবে। এখন পুরো বই পড়ে যদি তুমি বের করতে যাও কোন জিনিসগুলো আলাদা আলাদা, এত টাইম তো তোমার কাছে নাই। ঠিক আছে, যদি তুমি আমি জানি না তুমি কোন ইয়ারের স্টুডেন্ট, যদি তুমি হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হও, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হও, তোমার ইচ্ছা থাকলে পড়তে পারো, কিউরিওসিটি থাকলে পড়তে পারো, অবশ্যই সেটা বেস্ট হবে। কিন্তু মনে করো তুমি সামনে এইচএসসি দিবা বা হচ্ছে অ্যাডমিশনে চলে আসছে প্রায়, তো এখন তো তোমার এই টাইমটা তোমার দেওয়ার মতন সময় নাই, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে, অ্যাক্সেসরি রাইটারগুলো ইনফোগুলো তোমাকে গাইড থেকে পড়ে ফেলতে হবে এবং মেন রাইটারের যেগুলো সেগুলো তুমি ভালো করে পড়বা। আচ্ছা,
চলো তাহলে আমরা আবার পড়াশোনায় ব্যাক করি, নেক্সট ডে আবার আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিব। আচ্ছা, তাহলে তেজস্ক্রিয়তার দুইটা একক আছে, ঠিক আছে, একটা হচ্ছে কুরি আর একটা হচ্ছে বেকেরেল। তাহলে কি বেকেরেলটা কি? বেকেরেলটা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে একটা ক্ষয় হবে, ঠিক আছে, সেকেন্ডে ক্ষয় হবে কয়টা? একটা। আর এখানে সেকেন্ডে ক্ষয় হবে কয়টা? 3.7 × 10⁻10 সংখ্যক, মানে অনেক বেশি। কেন এটা বানানো হয়েছে? বেকেরেলটা আসলে এসআই একক, বুঝছো, এক সেকেন্ডে একটা ক্ষয় হয়, এটা হচ্ছে এসআই একক। আর এসআই এককে প্রকাশ করতে গেলে ক্ষয় যে হচ্ছে, তাহলে ক্ষয় কি একটা করে ক্ষয় হয়? একসাথে অনেক ক্ষয় হয়, অনেক পরমাণুর ক্ষয় হয়, ঠিক আছে। তো এই জন্য বেকেরেল দ্বারা প্রকাশ করলে দেখা যায় যে অনেক বড় একটা সংখ্যা আসতেছে, এই জন্য ওটাকে সহজলভ্য মানে সহজে প্রকাশ করার জন্য কুড়িতে কনভার্ট করা হয়, বুঝছো। আচ্ছা, তারপর দেখো সূচির তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র, এখানে একটা সূত্র আছে n = n0 e⁻ λt। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে, ভাইয়া এত বড় কোশ্চেন থেকে, এত বড় সূত্র থেকে কি প্রশ্ন আসবে বা এমসিকিউ আসে? সেটা হচ্ছে এখান থেকে যদিও আসে, মানে যদি তোমার এমসিকিউ আসে, এখান থেকে আসার কথা না, যদি আসে তাহলে কিভাবে করবা শর্ট টেকনিকে, সেটা আমি একটা এমসিকিউ তোমাদের জন্য রাখছি, শিখিয়ে দিব, বুঝছো। বাট এই সূত্র দিয়ে সাধারণত আসে না। আচ্ছা, অর্ধজীবন এই সূত্র দিয়ে এমসিকিউ আসতে পারে, সেটা কি 0.693 / এটুকু জানলে হবে। আর গড় আয়ুটা কি 1/λ, তার মানে কি উপরে তোমার হচ্ছে t½ মানে হচ্ছে অর্ধজীবন, যেটা /0.693। তাহলে এই দুইটা সূত্র তোমরা ভালোভাবে মুখস্থ রাখবে, এই দুইটা সূত্র ইউজ করে ম্যাথ আসতে পারে, বুঝছো। তাহলে চলো তো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আরো তিনটা রশ্মি আছে, সেটা হচ্ছে আলফা, বিটা, গামা। এর সম্বন্ধে তোমরা অবশ্যই জানো। আলফাটা কি? আলফা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাই না, এটা হচ্ছে হিলিয়াম, এটার 4 2 দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। বিটাটা কি? বিটাটা হচ্ছে ইলেকট্রন। গামাটা কি? তোমাদের ক্লাসের শেষে এখান থেকে আমি একটা কোশ্চেন দেব, দেখি কে কে পারো। আর গামাটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা হচ্ছে তোমার আলো বলতে পারো, আলোর যে বেগ, আলোর বেগেই সে চলে, বুঝছো। আচ্ছা, তো এখন দেখো কোন রশ্মির সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে। এখানে দুইটা ক্রম আছে, বুঝছো, সেটা হচ্ছে আয়োনাইজেশন কে বেশি করে, আর এটা সে কে বেশি ভেদ করে, বুঝছো। যে বেশি আয়োনাইজ করবে সে কম ভেদ করবে। আয়োনাইজ সব থেকে বেশি কে করে? আলফা, তারপরে কে? বিটা, তারপরে কে? গামা, বুঝছো। এটা হচ্ছে বাতাসে আয়োনাইজ হয়ে যায়, তার মানে কি সে ভেদ করার ক্ষমতা জাস্ট উল্টো, কি হবে? গামা, বিটা, আলফা। তাহলে সব থেকে বেশি ভেদ করে কে? গামা। ভাই আবেদন ফর্মে বর্তমান পড়া মেডিকেল কলেজ অপশনটা দেখাচ্ছে না, আমরা যেহেতু এবার পরীক্ষা দিব, কোনো সমস্যা হবে? আচ্ছা আহসান হাবিব, তুমি কি কোনো মেডিকেল অলরেডি অ্যাডমিটেড আছো? আমাকে একটু জানাও তো। আচ্ছা, তাহলে 13 কি হবে? 13 ডি হবে, গামা, বুঝছো। মাইশা সবার আগে অ্যান্সার দিছে, উর্মি, তার হচ্ছে আয়েশা, সিদ্দিকা, এই তিনজন সবার আগে না না, আয়েশা সিদ্দিকা হচ্ছে পিডিএফ দিবেন না বলছে, ঠিক আছে। আচ্ছা, পিডিএফ আপলোড করে দেওয়া হবে, সে অ্যান্সার দেয় নাই। আচ্ছা, অ্যান্সার দিছে কে? জান্নাত ইসলাম। আচ্ছা, আমি বলবো পিডিএফটা যাতে দিয়ে দেয়, বুঝছো। আচ্ছা, তেজস্ক্রিয়তার এসআই একক কোনটা? এসআই একক অলরেডি আমি বলে ফেলছি, ঠিক আছে। এসআই একক কোনটা? দুইটা একক থাকে, একটা হচ্ছে কুরি, একটা হচ্ছে বেকেরেল, বুঝছো। এসআই একক কোনটা? এখান থেকে কিন্তু আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে 1 কুরি সমান সমান কত বেকেরেল, মানে বেকেরেল এককে প্রুফ করতে, মানে করতে বলে, প্রকাশ করতে বলে। তো আমরা এখানে একটা জিনিস দেখলাম, দেখো তো, এখানে এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় ক্ষয়, আর এটা হচ্ছে 3.7 × 10⁻10। তাহলে কি আমরা হচ্ছে 1 কুড়ি সমান সমান 3.7 × 10⁻10 বেকেরেল বলতে পারি, বুঝছো। তাহলে এটা কি 3.7 × 10⁻10 বেকেরেল। কুড়ি থেকে বেকেরেলে এভাবে দিতে পারে, কোশ্চেনটা আসতে পারে, বুঝছো। আচ্ছা, তাহলে 12 কেন? আচ্ছা, তাহলে এটা কি হবে? 14 হবে বি, বেকেরেল। আচ্ছা আহসান, তুমি বলছো আবেদন ফর্মে বর্তমান পড়া মেডিকেল কলেজ অপশনটা দেখাচ্ছে না। বর্তমান পড়া মেডিকেল কলেজ অপশনটা কেন দেখাবে তুমি যদি কোনো মেডিকেল কলেজে না পড়ো? তোমার কোশ্চেনটা না একদম ক্লিয়ার না। আচ্ছা,
তাহলে এটা হচ্ছে বেকেরেল হবে এবং 1 কোটি সমান সমান এত বেকেরেল, বুঝছো? আচ্ছা, এরপর দেখো কোবাল্ট 60 হতে কোন রশ্মি নিঃসৃত হয়, বুঝছো? কোবাল্ট 60 থেকে কোন রশ্মি নির্গত হয়। এখন এখান থেকে আমরা দুটো জিনিস শিখবো, সেটা হচ্ছে কোবাল্ট 60 থেকে কোন রশ্মি আসে এবং সেটার কাজ কি। ঠিক আছে, এটা আসে হচ্ছে গামা রশ্মি, গামা রে আসে, এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ক্যান্সার সেল ধ্বংস করা, ক্যান্সার সেল ধ্বংস করা, ক্যান্সার সেল ধ্বংস করাটা হচ্ছে কোবাল্ট 60 কাজ, বুঝছো? তাহলে এখান থেকে কি আসে? 15 গামা রশ্মি আসে, বুঝছো? তাহলে 15 কি হবে? 15 হবে সি। আচ্ছা, শক্তি রয় ফুল বিলাসী কারেক্ট অ্যান্সার দিয়েছে, এটা হচ্ছে 15 সি হচ্ছে গামা রশ্মি, বুঝছো? আচ্ছা, এরপরে নিম্নের কোনটি হাইড্রোজেনের সঠিক আইসোটোপ নয়? হাইড্রোজেনের সঠিক আইসোটোপ নয়। হাইড্রোজেনের সঠিক আইসোটোপ কোনটা? তিনটা। একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম যেটা সেটাকে কি বলা হয়? হাইড্রোজেন বলা হয়, তাই না? এই যে এটা 1 1 এটা হচ্ছে প্রোটিয়াম বা হাইড্রোজেন, 1 2 এটা হচ্ছে ডিউটেরিয়াম, 1 3 এটা হচ্ছে ট্রিটিয়াম, বুঝছো? তাহলে এখন দেখো তো কোনটা নয়। সবগুলাই তো সঠিক, তাহলে কোনটি নয় অ্যান্সার, ঠিক আছে? কোনটি নয় অ্যান্সার। তাহলে 16 কি হবে? হ্যাঁ, আইসোটোপ তো সকল বইয়ে নাই, ব্যবহারগুলো আসতে পারে। আইসোটোপের ব্যবহার অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? আইসোটোপের ব্যবহার এর আগের যে কোশ্চেনটা দিছি দেখো তো, এটা এমবিবিএস পরীক্ষাতে আসছে, বুঝছো? তো আইসোটোপের কোশ্চেনটা নেওয়ার মানে এটাই, সবগুলোর ব্যবহার তোমাকে জানতে হবে। যদি না জানো আমি হচ্ছে ক্লাসে বলতেছি, দেখো, বুঝছো? আমি কয়েকটা আইসোটোপের ইম্পর্টেন্ট ইউজ বলতেছি যেগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে 16 কি হবে? 16 হবে ডি। আচ্ছা, তেজস্ক্রিয় মৌলে নিউক্লিয়াস হতে যে ইলেকট্রন নির্গত হয় তাকে কি বলে? ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রন নির্গত হওয়া যেটা, এটা কি বলে? এটাকে বলা হচ্ছে বিটা, ঠিক আছে? বিটা কণ, এটা তোমরা জানো সবাই, এটা অ্যান্সার আমি নিজেই দিয়ে দিলাম। খুবই সহজ কোশ্চেন আসছে, দেখছো? আচ্ছা, তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়? আচ্ছা, এখন তোমরা এটা অ্যান্সার দাও, আমি হচ্ছে একটু ব্যাখ্যা করি যে কেন। ওই মনে করো অ্যান্সার আমি আগে দিতেছি না, বুঝছো? মনে করো এক্স নামক ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয় তেজস্ক্রিয় মৌলগুলোকে। তোমরা অ্যান্সার দাও, তারপর আমি এক্স কোনটা হবে বলে দিব। এখন কেন সংরক্ষণ করা হয় এই এক্স নামক ধাতুর ভিতরে? কারণ এই এক্স নামক ধাতু যেটা আছে সে আলফা, বিটা এবং গামা রশ্মি শোষণ করে ফেলে, ঠিক আছে? এক্স এর উপর পড়লে সে কি হবে? শোষণ করে ফেলবে। এই জন্য সে কি আসে না, তার যে তেজস্ক্রিয়তা সেটা বাইরে আসে না, বাইরে এনভায়রনমেন্টে আসে না। এই জন্য এই এক্স নামক ধাতুর ভিতরে এই তেজস্ক্রিয় মৌলগুলো সংরক্ষণ করা হয়। এখন বলো 18টা কি? 18 ডি, গুড। শক্তি রয় কারেক্ট অ্যান্সার দিছে সবার আগে, 18 ডি। এরপর দিছে আহসান হাবিব, তারপর তিথি ফুল বিলাস। তোমাদের দেখি প্রিপারেশন অনেক ভালো, ঠিক আছে? সেটা হচ্ছে সীসা। সীসা কোনটা? লেড, বুঝছো? লেড, লেডকে আমরা কি দ্বারা প্রকাশ করি? প্লাম্বাম, পিবি, পিবি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এরপর দেখো তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সম্পর্কে নিম্নের কোনটি সঠিক? ঠিক আছে, দেখো আইসোটোপের ব্যবহার কত আসছে, আইসোটোপের ব্যবহার তো তোমাদের লাগবে, তাই না? আচ্ছা, এখন কোনটা সঠিক কোনটা সঠিক নয় এটা জানার জন্য আমরা কি করব? সবগুলোর কাজ সম্বন্ধে জানি, চলো। আচ্ছা, কোবাল্ট 60 এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ক্যান্সার সেল ধ্বংস করা। এটার কাজ কি? ক্যান্সার সেল ধ্বংস করা। তবে আয়োডিন 131 এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যদি গলগণ্ড রোগ হয়, থাইরয়েড গ্রন্থি যদি বায়োলজি একটু পড়ে তোমাদেরকে, থাইরয়েড গ্রন্থি যদি ফুলে যায়, থাইরয়েড গ্রন্থি যদি ফুলে যায় তাহলে যে রোগটা হবে এটার নাম হচ্ছে গলগণ্ড। আয়োডিনের অভাবে এই রোগটা হয়। এর জন্য উত্তর অঞ্চলে দেখবে এই রোগটা বেশি হয়। কেন? কারণ উত্তরবঙ্গ কি সমুদ্র থেকে অনেক দূরে, সমুদ্র থেকে যেহেতু অনেক দূরে এখানে কি পাই? আয়োডিনের সোর্স কম, ঠিক আছে? কারণ আয়োডিন কই থেকে আসে? সামুদ্রিক তোমার মাছ থেকে আসে, সামুদ্রিক শাকসবজি থেকে আসে, তারপর হচ্ছে লবণ থেকে আসে, তাই না? তো উত্তরবঙ্গ যেহেতু তোমার সমুদ্র থেকে অনেক দূরে, এই জন্য সেখানে আয়োডিনের সোর্স কম, আয়োডিনের অভাব হয়। আয়োডিনের অভাব দেখা দেওয়ার কারণে কি হয়? থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। থাইরয়েড গ্রন্থি যখন ফুলে যাবে এই রোগটাকে বলবে গলগণ্ড। এই যে গলগণ্ড প্রতিকার, এটাতে কি ব্যবহার করা হয়? আয়োডিন 131, যেটার অভাব রয়েছে সেটাই ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর কার্বন 14 এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার পলিসাইথেন, এটার কাজ হচ্ছে বয়স নির্ধারণ করা, পৃথিবীর বয়স নির্ধারণ করা। তার মানে কি এটা ঠিক? 19 এর সি অ্যান্সার হবে, বুঝছো? 19 এর সি। ফুলবিলাসী, তিথি
আর হচ্ছে মাহবুবা জান্নাত সবার আগে অ্যান্সার দিয়েছে মাহবুবা জান্নাত। আচ্ছা, তাহলে কি কার্বন 14 এর কাজ কি? পৃথিবীর বয়স নির্ধারণ করা। আশা করি এটা ক্লিয়ার হয়েছে তিনটার কাজ। আচ্ছা, আরেকটা আসে, সেটা হচ্ছে ফসফরাস 32। ফসফরাস 32 এটার কাজ কি? এটা হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা হলে সেটার প্রতিকার করা হয়। ঠিক আছে, পলিসাইথেমিয়া ভেরা। তাহলে ফসফরাস কি? পলিসাইথেমিয়া ভেরা। পি তার ফসফরাস, পিতে পলিসাইথেমিয়া ভেরা, খুবই সহজ, বুঝছো? কোবাল্টের কাজ কি? ক্যান্সার সেল ধ্বংস করা। আয়োডিন 131 গলগণ্ডের প্রতিকার হিসেবে। আর হচ্ছে কার্বন 14 এটা কি? পৃথিবীর বয়স নির্ধারণে। আশা করি সবগুলো বুঝছো। আচ্ছা, তাহলে অনেক কয়টা ইনফরমেশন আমরা এখান থেকে শিখলাম, আশা করি কাজে দেবে তোমাদের। আচ্ছা, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এই যে দেখো, তোমাদের যদি বইয়ে কোথাও ব্যবহারটা ভালো করে না লিখে থাকে তাহলে কি করতে পারো? এখান থেকে একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, বুঝছো? যদিও এর বাইরে আমি বলছি কয়েকটা। আচ্ছা, এরপরে আসো, নিম্নের কোন তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত তীব্র গামা রশ্মি, এই যে এটা কি বলছে? ক্যান্সার টিউমার কোষকে ধ্বংস করে। ক্যান্সারকে কে ধ্বংস করে? সবগুলোর কাজ যদি আবার বলি, ফসফরাসের কাজ কি? পলিসাইথেমিয়া ভেরা, পলিসাইথেমিয়া ভেরা। আয়োডিনের কাজ কি? গলগণ্ড। কার্বন 14 পৃথিবীর বয়স নির্ধারণ। কোবাল্ট 60 ক্যান্সার কোষকে ধ্বংস করা। কোবাল্ট 60 থেকে কি বের হয়? গামা রশ্মি বের হয়, বুঝছো? তাহলে বিশের কি হবে অ্যান্সার? বিশের এ, শক্তি রয়, তিথি, উর্মি, বিশের এ হবে। গুড। আচ্ছা, এরপর দেখো, কোন তেজস্ক্রিয় পদার্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে যে রশ্মি পজিটিভ প্লেটের দিকে বিক্ষেপণ হয় তা কোনটা? পজিটিভ প্লেটের দিকে বিক্ষেপণ হচ্ছে, ঠিক আছে, পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে, তার মানে কি? সে কি হইতে হবে? পজিটিভের উল্টো চার্জ হইতে হবে, ঠিক আছে? এখন কোনটা চার্জ কি? আলফাটা কি? দুইটা ইলেকট্রন বের হয়ে যায়, তার মানে কি? পজিটিভ চার্জ, তাই না? আচ্ছা, তারপর বিটা রশ্মি থেকে কি বের হয়? ইলেকট্রন বের হয়। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। আর গামা রশ্মি থেকে কোনো চার্জই থাকে না, তাই না? গামা রশ্মির কোনো চার্জ নাই, তাহলে কি হবে এটা? এটা হবে হচ্ছে বিটা রশ্মি। পজিটিভের দিকে কে যাবে? বিটা রশ্মি, কারণ বিটা রশ্মির চার্জটা নেগেটিভ, কারণ এটা হচ্ছে ইলেকট্রন, তাই না? আচ্ছা, 21-এর সবাই হচ্ছে এ অ্যান্সার দিতেছো, বাট 21-এর কি হবে? বি হবে। বি কে আগে অ্যান্সার দিছো? তিথি আগে অ্যান্সার দিছো, বুঝছো? ফুলবিলাসীও অ্যান্সার দিছে বি। আচ্ছা, বাকি যারা এ অ্যান্সার দিছো কেন হচ্ছে না? দেখো, পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে, এটা কিন্তু বলে নাই যে পজিটিভ রশ্মি কোনটা, বলছে পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে। পজিটিভ প্লেট, এটা মনে করো পজিটিভ প্লেট, তো এখানে কে যাবে? বিপরীত চার্জ যুক্ত কেউ তো আকর্ষিত হয়ে যাবে, তাই না? তো বিপরীত চার্জ যুক্ত কে? এটা হচ্ছে বিটা। বিটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, তাই না? এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। নেগেটিভটা কার দিকে যাবে? পজিটিভের দিকে যাবে, খুব ইজি। আচ্ছা, এবার দেখো, টিটিএমের অর্ধজীবন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমার কাছে মনে হয়েছে এই চ্যাপ্টার থেকে যদি ম্যাথ আসে তাহলে এরকম ছোটখাটো ম্যাথ আসবে, বুঝছো? মানে ছোটখাটো ম্যাথ পরেরটা আছে, এটা হচ্ছে বড় ম্যাথ। এটা হচ্ছে বড় ম্যাথ, আমি হচ্ছে সহজ টেকনিকে শেখাবো। আচ্ছা, দেখো, এটার সূত্র কি ছিল? n = n0 e⁻ λt ছিল, তাই না? এত বড় সূত্র দ্বারা যদি আমরা করতে যাই তাহলে পরীক্ষায় পারবো আমরা? পারবো না। তাহলে ভালো করে দেখো, আমরা শর্ট টেকনিক আজকে শিখবো। ভালো করে দেখো কিন্তু এই সূত্রের শর্ট টেকনিক কিসের জন্য? শুধুমাত্র এমসিকিউ এর জন্য। যারা এইচএসসি পরীক্ষা দিবে এরকম যদি কেউ থাকে তাহলে কি হবে? এটা শিখে ফেলো তোমরা, এমসিকিউতে কাজে লাগাইতে পারবা, বুঝছো? আচ্ছা, এটার যে শর্ট টেকনিক, এটা আমি কিন্তু এইচএসসি তেই শিখছিলাম। কেন শিখছিলাম? কারণ হচ্ছে আমাদের কলেজে কি করতে জানো? আমাদের কলেজে সব বড় বড় ম্যাথ এমসিকিউতে দিয়ে রাখতো, দেখা যেত যে টাইম পাইতাম না, এমসিকিউ সলভ করে টাইম পাইতেছি না, মানে 25টা যে আছে ওই পর্যন্ত যাইতেই পারতেছে না। এই জন্য কিছু শর্ট টেকনিক আমরা তখনই শিখতাম, বুঝছো? তো এই জন্য আমার তখন এটা শেখা হয়ে গেছে। তো এটা দেখো তো, এটা তোমরা কেমনে করবা? আচ্ছা, এটা হচ্ছে 8/7 কি হবে? ক্ষয় হবে, ঠিক আছে? বলছে 8/7 অংশ ক্ষয় হতে কত সময় লাগবে, বুঝছো? এখন তার মানে কি, এটা যদি ক্ষয় হয় আমাদের অবশিষ্ট থাকবে কত? সেটা কিভাবে বের করব? 1 থেকে বিয়োগ করব, 1 - 7/8। তাহলে কত থাকে আমাদের? 8। এখানে 8 - 7, তার মানে কি 1, বুঝছো? এটা কিন্তু আমাদের অবশিষ্ট থাকবে। এটা কি থাকবে? অবশিষ্ট থাকবে, তার মানে কি অবশিষ্ট? হ্যাঁ আহসান হাবিব, বুঝছি। অবশিষ্ট থাকবে কতটুকু এটা আমরা প্রথমে বের করলাম, বুঝছো? অবশিষ্ট থাকবে কতটুকু এটা আমরা বের করলাম। এরপরে তাহলে কি করব? আমরা এটাকে এভাবে প্রকাশ করব, 1 2^3, এভাবে তো প্রকাশ করা যায়, তাই না? এখন দেখো, এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা কি? এখানে পাওয়ার কত? 3। এই পাওয়ারটাকে আমরা কি করব? এই পাওয়ারটাকে আমরা গুণ করব কি দ্বারা? অর্ধজীবন দ্বারা। অর্ধ,
জীবন গণিত 2 এর পাওয়ার, বুঝছো? তাহলে অর্ধ জীবন কত 12.5, 2 এর পাওয়ার কত 3, যদি এটা যদি গুণ করি 3 বারং 36, 37.5। আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে এই শর্ট টেকনিকটা করবা, ঠিক আছে? তাহলে 22 এর কি হবে সি হবে। এইটার স্ক্রিনশট তোমরা তুলে রাখো, বুঝছো? এটার স্ক্রিনশটটা তোমরা তুলে নাও, যদি কেউ না বুঝে থাকো আমাকে বলো, আমি আরেকবার করে দিব। আশা করি বুঝছো সবাই। হ্যাঁ, আহসান হবে 2 টু দি পাওয়ার কিউব করলে 3 যেটা মানে পাওয়ার যেটা পাবো সেটাকে আমরা অর্ধ জীবন দ্বারা ক্যালকুলেট করব, গুণ করব। গুড। আচ্ছা, আমার আগে অনেকে অ্যানসার দিছো। ফারিয়া ইসলাম মিনিও অ্যানসার দিছে, তিথিও অ্যানসার দিছে, বুঝছো? আচ্ছা গুড, তোমরা তো অনেক কিছুই পারো। এরপর আসো, টিটিএম এর অর্ধায়ু 12.5 ইয়ার্স হলে এবং বছর হলে 25 বছর পর এখনো টিটিএম এর কত অংশ অবশিষ্ট থাকবে? ঠিক আছে, কত অংশ অবশিষ্ট থাকবে? খুবই ইজি, দেখো এর অর্ধায়ু 12.5 ইয়ার্স বা 12.5 বছর, তাহলে কত বলছে? 25 বছর পর বলছে, তাই না? 25 বছর পর বলছে। এখন 25 বছর পর মানে কি অর্ধায়ু কত? অর্ধায়ুকে 2 দ্বারা গুণ করলে হয়ে যায়, তার মানে ভাঙবে কয়বার? 2 বার। মনে করো তোমার হচ্ছে এক অংশ আছে, এক অংশ থেকে যদি ভাঙে তাহলে কত থাকবে? 1/2 অংশ থাকবে। অর্ধায়ু মানে কি অর্ধেক হয়ে যাইতেছে, তাই না? তাহলে 1/2 অংশ ভেঙে বের হয়ে গেছে, তার মানে বাকি থাকে কতটুকু? 1/2 থাকে, বাকি অর্ধেক থাকে। এরপরে এটাকেও যদি আবার ভাঙলে কি হবে? 1/, এটাকে আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে যেটা থাকবে সেটাই তো ভেঙে যাইতেছে আর বাকিটুকু অবশিষ্ট থাকতেছে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? 1/4। 1/4 অংশ কি থাকবে? অবশিষ্ট থাকবে। শেষ। যদি 2 টু দ্য পাওয়ার না হয়, আহমেদ নাহিদ। আচ্ছা দেখো, এটার হচ্ছে শর্ট টেকনিকটা হচ্ছে এরকম যে 2 এর যদি মাল্টিপ্লাই থাকে তাহলে আমরা বের করতে পারবো, বুঝছো? 2 এর মাল্টিপ্লাই থাকলে ওই শর্ট টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তাহলে কি হবে? এটা 23 এর 1.4 বি হবে, 23 এর বি, বুঝছো? 23 এর বি। আচ্ছা, তিথি, আয়েশা, মাইশা, ফুলবিলাসী, তিথি মজুমদার, 2টা তিথি আছে, সবাই কারেক্ট অ্যান্সার দিছো। আচ্ছা, এরপর দেখো, কোন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান 0.231 × 10 ইনভার্স 3 ইয়ার হলে, ঠিক আছে, মানে ইয়ার ইনভার্স 1 হলে অর্ধ জীবন কত? তাহলে ক্ষয় ধ্রুবকের মান কি? মানে ল্যামডা যেটা, ঠিক আছে? তাহলে এটা আমরা কি জানি? টি হাফ সমান কি জানি? 0.693 বাই ল্যামডা, তাই তো? এখন দেখো 0.693 মানে কি? 0.693 ডিভাইডেড বাই 0.231 × 10 ইনভার্স 3। আচ্ছা, এখন এত বড় তোমার ম্যাথটা লাগতেছে, খুবই ইজি। কিভাবে ইজি? এখন 10 ইনভার্স 3 আছে, এখানে উপরে গেলে কি হবে? 10 কিউব হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 10 কিউব কোথায় কোথায় আছে? এখানে নাই, এখানে নাই, বুঝছো? এখানে তো মাইনাস আছে কিন্তু 10 কিউব হবে, তার মানে এটাও ভুল, এই একটাই ঠিক। শেষ। তার মানে 10 কিউব যেটা আছে সেটাই অ্যান্সার, তোমাদেরকে পুরো ম্যাথটা করতে হচ্ছে না, শুধু এইটুকু দেখেই হয়ে যাইতেছে, বুঝছো? এখন তাহলে বাকিটুকু যদি তুমি করতেও চাও, এখানে 2 আছে, এখানে 6 আছে, ভাগ করলে কত থাকে? 3 থাকে, তাই না? তাহলে 3 × 10 টু দি পাওয়ার 3 হবে অ্যান্সার। তাহলে শর্ট টেকনিকে কত ইজিলি তোমরা করতে পারতেছো, বুঝছো? আচ্ছা, শূন্য মাধ্যমে গামা রশ্মির বেগ কত? আমরা জানি গামা রশ্মির বেগ যেটা সেটা হচ্ছে আলোর বেগে চলে, তাই না? মানে আলোর বেগ কত সেটাই অ্যান্সার। এখন দেখো আরেকটা অ্যান্সার আমি দিব। একজন কোশ্চেন করছে যে ভাইয়া, কোশ্চেন করছিল আর কি, ভাইয়া একদিনেই কি হচ্ছে একটা চ্যাপ্টার পড়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। একদিনে তো মানে এরকম যে লাস্টের দিকে 2-3টা চ্যাপ্টারও পড়তে হবে, একটা বই পড়ে যেতে হবে। দেখা যাবে যে পরীক্ষার আগে তোমার 3 দিন মতন সময় আছে, তাই না? 3 দিন মতন সময় আছে, সেখানে তোমাকে একদিনে একটা করে বই পড়তে হইতেছে, এরকমও তো হইতে পারে। তো একদিনে একটা চ্যাপ্টার সম্ভব কিনা? কেমনে সম্ভব না? সম্ভব তো অবশ্যই। কিভাবে পড়বা? প্রথমে কি পড়বা? বইয়ের দাগানো লাইন পড়বা, বুঝছো? বইয়ের দাগানো লাইন মানে তোমার রিভিশন দেওয়ার ফার্স্ট উপায় কি বা পড়ার উপায় কি? এভাবে দাগানো লাইন পড়বা। 2 নাম্বার হচ্ছে যদি গাইডটা পড়তে চাও, গাইড থেকে ইম্পর্টেন্ট লাইনগুলা পড়বা, মানে যেগুলা তোমার হচ্ছে গাইডে নোট টাইপ করে দেওয়া আছে।
ইম্পর্টেন্ট নোট টাইপগুলো পড়ে ফেলবা। সেটা কি এই তোমার দাগানো বইয়ের ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে, আবার অ্যাক্সেসরি রাইটারের বই থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে, এগুলো পড়বা। 3 নাম্বার কি করবা, তোমরা অলরেডি প্রশ্ন ব্যাংক ট্যাঙ্ক সবই সলভ করছো, প্রশ্ন ব্যাংক আবার যদি উল্টাও তাহলে তোমাদের জন্য সময় নষ্ট হবে, কারণ অনেকবার তোমরা ওটা পড়ো মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। তো এরপরে কি করবে, এরপরে হচ্ছে যে এমসিকিউ গুলা, এমসিকিউ এর থ্রু যেখানে গাইডে দেওয়া আছে দেখবা, এমসিকিউ এর থ্রুটা কিছু যাইতে পারো জাস্ট প্র্যাকটিসের জন্য। বাট যদি এরকম না হয় যে একদম লাস্টের দিকে চলে আসছি ভাইয়া, আমরা তো এমসিকিউ দেখারও টাইম পাইতেছি না, তাহলে কি করো, শুধু দাগানো বই দেখে যাও, দাগানো বই পড়ে যাও। বই থেকে অলমোস্ট 90 থেকে 95% কমন আসে। যে 5-10টা বাইরে থেকে আসে, এটা না পারলে তোমার চান্স হবে না এরকম না। তোমার দেখো ঢাকা মেডিকেলে চান্স পাইতে এভারেজে 80 হলেই হয়, তোমার তো মানে কমনই পাইতেছো, 90টার মতন কমনই পাইতেছো, ঠিক আছে, বই থেকে আসে। তার মানে কি তোমরা বই পড়াতে ঘাটতি রাখো, বইটাই ভালো করে পড়ো না, দাগানো বইটা একদম ভালো করে পড়ো না ভাইয়া। এক্সাম তো আউট সিলেবাস হবে, আউট সিলেবাস বলতে এবার দেখো, এবারে হচ্ছে জিকে ইন্টারন্যাশনাল অ্যাড করছে, এটার জন্য বলতেছো। বাকিগুলা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এটা ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 90%ই তোমার বইয়ের লাইন থেকে আসে, কমন আসে, বুঝছো। তোমরা দেখবা কোনো কোশ্চেন বইয়ের বাইরে আসবে না। যদি অন্য রাইটার থেকে আসে, ওটা তোমরা কই পাবা, ওই গাইডেই পাবা, ঠিক আছে। ওই গাইডেই দেখবা যে ইম্পর্টেন্ট রাইটার, অন্য রাইটারের ইনফরমেশনগুলো দেওয়া আছে। আর ইম্পর্টেন্ট অন্য রাইটারের ইনফরমেশন খুব বেশি আসে না, 10টার মতন আসে, তাই না। এখন দেখো, এখন তোমার আসলে ট্রাম্প কার্ডটা কে খেলে, জিকে আর ইংলিশ, ঠিক আছে। জিকে ইংলিশ মিলে তোমার মার্কস কত, জিকে ইংলিশ মিলে মার্কস হচ্ছে 25। এখন এই 25 মার্ক কার আছে, কেমিস্ট্রির আছে। তোমরা এখন তো নিজেকে কোশ্চেন করো তো, তোমরা কি এই জিকে ইংলিশের জন্য যে মার্কসটা 25 মার্ক, এটা কি তুমি কি সমান ইম্পর্টেন্স দাও যেটা তোমরা হচ্ছে কেমিস্ট্রিকে দাও। কেমিস্ট্রি তোমরা কি করতেছো, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়তেছো, নিজে পড়তেছো, টিচারের কাছে পড়তেছো, তাই না, এক্সাম দিতেছো, কলেজে পড়তেছো, এখন আবার বারবার পড়তেছো। তো কেমিস্ট্রির মতন ইম্পর্টেন্স কি তোমরা ইংলিশ জিকে কে দাও, অবশ্যই দাও না। তোমরা পড়ো কি লাস্ট 4 মাসে এসে, তাহলে কি করতে হবে, তোমাকে ডেইলি 1 ঘন্টা করে জিকে ইংলিশের জন্য রাখতে হবে, ঠিক আছে। ডেইলি 1 ঘন্টা করে অবশ্যই জিকে ইংলিশের জন্য পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা হচ্ছে এখন জিকে ইংলিশ নিয়ে আচ্ছা শক্তি ভাই, ফুল সিলেবাস হবে না আমাদের, শর্ট সিলেবাস। আচ্ছা ফুল সিলেবাস, শর্ট সিলেবাস যতই, তুমি কি কোশ্চেন করছো নাকি আমাকে অ্যানসার বলছো, আমাকে একটু বলো তো, মানে কি করছো তুমি আমাকে কোশ্চেন করতেছো যে ফুল সিলেবাস হবে কি শর্ট সিলেবাসে হবে, নাকি তুমি অ্যানসার দিতেছো যে ফুল সিলেবাসে হবে না শর্ট সিলেবাসে হবে, কোনটা বলতেছো তুমি? আচ্ছা তাহলে কি জিকে ইংলিশটা ডেইলি তোমাকে 1 ঘন্টা করে মাস্ট পড়তে হবে। আরেকটা বিষয় নিয়ে তোমরা খুবই লাফাইতেছো যে এবার ভাই ইন্টারন্যাশনাল অ্যাড করবে, ইন্টারন্যাশনাল অ্যাড করবে, আমরা তো কিছু পারি না। আচ্ছা দেখো, এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, এটা এরকম না যে 80 পাইলে A+, 80 না পাইলে বাকি সবাই ফেল, এরকম না। যদি এরকম হয়, ঢাকা মেডিকেলের যে ফার্স্ট বয় সে পাইছে 70, ঠিক আছে, তাহলে 70-এর পরে বাকি যারা পাবে 200 জন বা 250টা সিট, 250 জন বাকি যারা সিরিয়ালে থাকবে তারা ঢাকা মেডিকেলে যাবে। এরকম না যে 80 পাইলো না তাকে আমরা ঢাকা মেডিকেলে নিব না, এরকম না। তার মানে কি, যেটা পারবে না বা কঠিন হবে সবার জন্যই কঠিন হবে, আবার সেম কথা, সবার জন্যই কঠিন হবে। বাট এই জিকে ইংলিশ মানে ইন্টারন্যাশনাল কত আসবে, ধরে নিলাম 3টা আসবে, ইন্টারন্যাশনাল থেকে 3টা আসলো, ঠিক আছে। এই 3 মার্ক নিয়ে তোমরা যদি এত বেশি মাথা ঘামো, 3 মার্কের মধ্যে দেখবা যে 1টা বা 2টা এত সহজ আসছে যেটা তোমরা আগে থেকে পারো, বা আরেকটা মনে করো 3টা আসলো, 3টার মধ্যে একটা তোমরা আগে থেকে পারো। আর একটা কি, আর এটা হচ্ছে এই কয়দিন কিছু ইন্টারন্যাশনাল জিকে পড়ে যাও, বাট আহামরি লাফানোর দরকার নাই বা ভয় করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি, বাকি একটা তুমি এই পড়ার মাধ্যমে পাইলে, আর 1 মার্ক তুমি পাইলা না, 1 মার্ক না পাইলে যে খুব আহামরি তোমার ক্ষতি হয়ে যাবে এরকম না, বুঝছো। বাট কি করতে হবে, বাকিগুলোর উপর বেশি ইম্পর্টেন্স দিতে হবে, বাকি যে 90% মার্কস বা 80% মার্ক এগুলোর উপর জোর দিতে হবে বেশি, বুঝছো। আচ্ছা আগের বার আমি একটা স্টুডেন্ট পড়াইছিলাম, মানে আগের বছরের যে এক্সাম দিছে, বুঝছো, তার একটু গল্পটা বলি। সে হচ্ছে পরীক্ষা দিয়ে আসছে, বুঝছো, সে পরীক্ষা দিয়ে তার বাসায় আমি গেছি বলতে সে হচ্ছে কিছুদিন পর আবার ডেন্টালের পরীক্ষা দিবে, এই জন্য হচ্ছে তাকে আমি, বা সে কেমন পরীক্ষা দিল সলভ করতে গেছি, ঠিক আছে। বা সে তো চান্স না পেলেও পরবর্তীতে ডেন্টালের জন্য পরীক্ষা দিবে বা এফএমসির জন্য দিবেই, তো এই জন্য তার বাসায় আমি গেছি, মানে তাকে পড়াইতে গেছি আর কি। সে কি করছে জানো, তার আব্বা আম্মুকে ডাকছে, মানে আব্বা আম্মু বসে আছে যে পরীক্ষা তো ভালো হয় নাই, এরকম দু একটা কথা বলতেছে। আচ্ছা আমি তার বললাম যে
কেন পরীক্ষা ভালো হয় নাই? সে আমাকে বলে যে সব নাকি পরীক্ষা বইয়ের বাইরে থেকে আসে, তার সবকিছু আনকমন পড়ছে, ঠিক আছে, তার বই মানে সে কমন পায় নাই। এখন সে এক একটা কোশ্চেন আমাকে বের করে দেখাইতেছে, ভাইয়া এই কোশ্চেন তো বইয়ের বাইরে থেকে আসছে, এই কোশ্চেন থেকে বাইরে থেকে আসছে। আমি তাকে বললাম যে তুমি আমাকে টোটাল কয়টা কোশ্চেন বাইরে থেকে আসছে আমাকে দেখাও। সে আমাকে দেখাইলো যে টোটাল 5টা কোশ্চেনের মতন আনকমন ছিল, ঠিক আছে, যেটা সে বইয়ে পায় নাই। বাকিগুলা কখনো না কখনো দেখছে, 5টা কোশ্চেন একদমই পায় নাই। আমি তখন বললাম যে 5টা কোশ্চেন বাদ দিলে 100 মার্কের মধ্যে 5টা কোশ্চেন বাদ দিলে কত থাকে? 95 থাকে। আর 95 তুমি কেন পাইলা না? তখন বলছে ভাইয়া আমি তো এই 5 মার্কের জন্য বেশি ঘাবড়ে গেছিলাম, দেখতেছি যে পাইতেছি না, আর বাকি এগুলা তখন হচ্ছে মানে এগুলা ভুল করে ফেলছে, ঠিক আছে, 95 এর মধ্যে ভুল করে ফেলছে। এখন দেখো তো 5টা কোশ্চেন যদি সে তার আনকমন থাকে, 95 যদি সে ভালো করে অ্যান্সার করে, 90 পাইলে তো সে মেডিকেল ফার্স্ট হয়ে যায় বা সেকেন্ড হয়ে যাবে, পজিশনে থাকে, তাই না? সে কি করতেছে, এই 5 মার্কে বুঝাইতেছে, তার আব্বু আম্মুরে বলতেছে যে বাইরে থেকে কোশ্চেন আসছিল, অনেক কঠিন হয়েছে, বইয়ের ভিতর থেকে নাই, আমি তো এগুলো পড়ি নাই, এগুলো বুঝাইতেছে। এগুলো বলার মাধ্যমে কি হয়, সে জাস্ট দোষ ঢাকার চেষ্টা করতেছে, তার নিজের দোষ না। যে 95 মার্কস তার কমন আসছে, এখান থেকে সে অ্যান্সার করতে পারে নাই, এটা তো তার নিজের দোষ ছিল, তাই না? যদিও সে ভালো মেডিকেলে চান্স পাইছে, ঢাকার মেডিকেলে চান্স পাইছে, বুঝছো? আচ্ছা, কিন্তু সে হচ্ছে তার ভুলটা মানে আমি তারা ধরে রাখছিলাম সে ঢাকা মেডিকেলে চান্স পাবে, কিন্তু সে ঢাকাতে পায়নি, ঢাকার কোনো একটাতে পাইছে, বললাম না কোনটাতে পাইছে। তো সে তার নিজের দোষ ঢাকার জন্য কি করতেছে, এরকম হচ্ছে 5 মার্কের উপর বেশি ইম্পর্টেন্স দিতেছে, বুঝছো? আচ্ছা, আমাদের যে পরীক্ষা হবে সেটা কি এইচএসসি সিলেবাস অনুসারে? তোমাদের ফুল সিলেবাসে হবে। যদি বলে থাকে যে শর্ট সিলেবাসে, তারপরে ফুল সিলেবাস পড়তে হবে, কারণ ফুল সিলেবাস থেকেই কোশ্চেন হয়, বুঝছো? আচ্ছা, তো শর্ট সিলেবাস পড়ার কোনো উপায় নাই। আয়েশা সিদ্দিকা তুমি বলছো ভাইয়া আগের ক্লাসগুলোর কি পিডিএফ কোথায় পাবো? ভাইয়া আগের ক্লাসের পিডিএফ দেওয়া হয় কি? আচ্ছা আয়েশা, এই ক্লাসের তো পিডিএফ আছে, বাট আগের ক্লাসগুলোর যে পিডিএফ মানে অনেকদিন তো হয়ে গেছে, বুঝছো, এখন কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, অফিসে আছে, সেটা হচ্ছে পরে দেখে দেওয়া হবে, বুঝছো? আর শক্তি রয় যেটা তোমার হচ্ছে ফুল সিলেবাস থেকেই কিন্তু পরীক্ষাটা হবে। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রিটা নিয়ে ঝামেলা। তিথি তুমি বলছো অর্গানিক কেমিস্ট্রি, আমারও ঝামেলা ছিল। আমি কি করছিলাম জানো, পরীক্ষার আগের দিন আমি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি রাত্রে পড়ছিলাম, কারণ অর্গানিক কেমিস্ট্রি যেহেতু আমি আজকে পড়ি কালকে ভুলে যাব বা পরশু দিন ভুলে যাব, মনে থাকবে না, 1 দিন 2 দিন সর্বোচ্চ ভালো মনে থাকে, বুঝছো? এই জন্য আমি কি করছিলাম, পরীক্ষার আগের দিন রাত্রে অর্গানিক কেমিস্ট্রির জন্য রাখছিলাম। অর্গানিক কেমিস্ট্রি আমি পরীক্ষার আগের দিন পড়ছি, অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউ বা অনুশীলনী সলভ করছি, পরের দিন যেয়ে দেখি যে অর্গানিক কেমিস্ট্রি যে অনুশীলনী যেগুলো সলভ করছে ওখান থেকে সব কোশ্চেন দেওয়া, বুঝছো? তো অর্গানিক কেমিস্ট্রির আমি হচ্ছে ভালো করছিলাম, মানে যে কয়টা আসলে সবগুলোই পারছিলাম। তো এই অর্গানিক কেমিস্ট্রি আগের দিন রাখতে পারো, আগের দিন রিভিশন দিতে পারো, এটা আমি করছিলাম, মানে আমার প্ল্যান ছিল এরকম। তিথি, আচ্ছা ভর ত্রুটি এই জিনিসটা কি? এটা হচ্ছে তোমার যে থাকবে, মানে প্রোটন এবং নিউট্রনের যে আলাদা ভর থাকবে, এটা যোগ করে যেটা পাবো সেখান থেকে যদি আমরা নিউক্লিয়াসের ভরকে মাইনাস করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভর ত্রুটি, বুঝছো? ভাইয়া পিডিএফ গুলো ধারাবাহিকভাবে দিলে খুব ভালো হতো। হ্যাঁ, আমি হচ্ছে জয়কলির যিনি হচ্ছে দায়িত্বে আছেন, আমি ওনাকে বলে দিব যাতে সবগুলো পিডিএফ আপলোড দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি তার প্রোটন এবং নিউট্রনের আলাদাভাবে যোগ করে যদি নিউক্লিয়াস এর ভর মাইনাস করা হয় তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ভর ত্রুটি। আচ্ছা, আর বন্ধন শক্তিটা কি আমরা জানি, E = mc²। তাহলে কি হয়, ভরের সাথে c² গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা এটার সাথে কি করব, জাস্ট c² গুণ করব, c² গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে বন্ধন শক্তির সমীকরণ। আচ্ছা নুরানি, তুমি বলছো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বিশাল প্যারা। হ্যাঁ অবশ্যই প্যারা। তো এই জন্য আমি কি করছিলাম হচ্ছে আগের দিন হচ্ছে সলভ করছিলাম, বুঝছো? আর একটা গল্প তোমাদেরকে বলবো না, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে বলবো না। আচ্ছা, নিউক্লিয়ার বিক্রিয়া এটা কয় প্রকার? 2 প্রকার, ফিউশন আর ফিশন। ফিউশনে কি হয়, ফিউশন এটা কই থেকে আসে? ফিউজ থেকে আসে। ফিউজ মানে কি যোগ হওয়া, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, ছোট ছোট নিউক্লিয়াস থেকে বড় নিউক্লিয়াস তৈরি হবে। আর ফিশন মানে ভাঙা, ঠিক আছে? তাহলে বড় নিউক্লিয়াস থেকে ছোট ছোটতে তৈরি হবে। আচ্ছা, আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি, একটু তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করো তো। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়? বুঝছো, হাইড্রোজেনের কি হয়, ডিউটেরিয়াম 1 2, তারপর হচ্ছে হাইড্রোজেনের ট্রিটিয়াম 1 3, এই দুইটা যোগ হয় কি তৈরি হয়, হিলিয়াম তৈরি হয়। হিলিয়াম কত, 2 4। এখন তো ভর ক্রিয়ার সূত্র তো সে মেনে চলবে, তাই না? তাহলে 1 1 2, এখানে 2 আসলো, এখানে 3 2
5 5 হওয়ার কথা, কিন্তু কত আসে 4 আসে। আর এটা কি আসে তাহলে নিউট্রন আসে। নিউট্রনের কত 0 1। তাহলে দেখো তো 2 2 3 আর 2 5 4 আর 1 5 মিলে গেছে। ঠিক আছে, তাহলে কি আসে হিলিয়াম আসে। তাহলে 26 এর কি হবে 26 এর বি হবে হিলিয়াম। বুঝছো? আচ্ছা, নিউক্লিয়ার চুল্লিতে ক্যাডমিয়াম দণ্ড কেন ব্যবহার করা হয়? আচ্ছা, আমরা জানি যে এই নিউক্লিয়ার যে বিক্রিয়াটা আছে সেটা কি হয়, যে নিউট্রন যদি একটা ভাঙে সে হচ্ছে চেইন রিঅ্যাকশন ঘটায়। ঠিক আছে, সে হচ্ছে আরেকটা পরমাণুকে আঘাত করে, সেখান থেকে আরো বেশি নিউট্রন বের হয়, এইভাবে আরো বেশি এভাবে চলতে থাকে। ঠিক আছে, এগুলো চেইন রিঅ্যাকশন ঘটায়। এই জন্য নিউট্রনকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করা হয় কিসের মাধ্যমে, যে নিউট্রনকে শোষণ করে ফেলবে। শোষণ করে সে কে, ক্যাডমিয়াম দণ্ড। তাহলে কি নিউট্রনকে কি করবে, শোষণ করবে। 27 কি হবে তাহলে 27 ডি, কিছু নিউট্রন শোষণের জন্য। আচ্ছা, ফুলবিলাসী, গুড। আচ্ছা, রিয়াজউদ্দিন শাওন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর দেখো নিউক্লিয়ার বিক্রিয়ার কোন ইউরেনিয়াম ব্যবহার করা হয়? ইউরেনিয়ামের কোনটা, মানে কোন আইসোটোপটা ব্যবহার করা হয়, সেটা কি ইউরেনিয়াম 92-235। খুবই সহজ কোশ্চেন, কেন দিছে তোমাদেরকে আরেকবার মনে করায় দেওয়ার জন্য। ইউরেনিয়াম 235 ইউজ করা হয়, বুঝছো? 92-235। তাহলে 28 কি অ্যান্সার হবে, 28 এ অ্যান্সার হবে। আহসান হাবিব 28 এ, গুড। আচ্ছা, এরপর দেখো ফুলবিলাসীও অ্যান্সার দিছে। আচ্ছা, নিউক্লিয়ার ফিউশন প্রকৃতিতে নিচের কোনটির কেন্দ্রে ঘটে? বুঝছো, নিচের কোনটির কেন্দ্রে ঘটে? এখন আমরা জানি যে সূর্যে এটা ঘটে। ঠিক আছে, সূর্যে ঘটে, এজন্য সেখানে শক্তি উৎপন্ন হইতেছে, আলো, তারপর হচ্ছে তাপ, এগুলোর মাধ্যমে এগুলো কোথায় আসতেছে, পৃথিবীতে আসতেছে, তাই না? এখন দেখো সূর্যটা কি, সূর্যটা এক ধরনের নক্ষত্র। ঠিক আছে, সূর্যটা কি এক ধরনের নক্ষত্র। এখন নক্ষত্রের অপর নাম কি দেখো তো, নক্ষত্রের অপর নাম এখানে কি দেওয়া আছে 29। নক্ষত্রের অপর নাম কি দেখো, নক্ষত্রের অপর নাম যেটা সেটাই অ্যান্সার। তাহলে 29 এর কি হবে, 29 এর সি, গুড। 29 এর সি, তারা। বুঝছো, তারা। তাহলে দেখো এইভাবেও কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, ভর ত্রুটি বলতে কি বোঝানো হয়? এ নাম্বার আনসার কি আছে দেখো, নিউক্লিয়াসের ভর, তারপর কি নিউক্লিয়ন গুলোর মুক্ত অবস্থায় ভর। এই যে দেখো তো মুক্ত অবস্থায় ভর, এটা ঠিক আছে। এখান থেকে কি বিয়োগ করা হয়, নিউক্লিয়াসের ভরকে বিয়োগ করা হয়। মুক্ত অবস্থায় যেটা, সেখান থেকে নিউক্লিয়াসের ভরকে বিয়োগ করা হয়। তাহলে কি পাবো আমরা, এ এবং বি এর পার্থক্য পাবো। এ এর বি এর পার্থক্য যেটা, সেটা হচ্ছে ভর ত্রুটি সূত্র। তাহলে কি হবে, সি হবে, 30 এর সি। আচ্ছা, গুড। আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি। ঠিক আছে, তোমাদের যদি কোনো আলাদা কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করো, আমরা লাস্ট এটা সলভ করে এটা বলবো, আমরা অ্যান্সার দেবো। ঠিক আছে, বিক্রিয়া এক প্রকার কি, বিক্রিয়া এক প্রকার কি? আচ্ছা, বিক্রিয়া হওয়ার কয়েকটা সূত্র, মানে তোমার হচ্ছে কন্ডিশন আছে, বুঝছো? মনে করো এটা একটা কম্পাউন্ড বা যৌগ, এটা আরেকটা যৌগ। এদের মধ্যে কখনই বিক্রিয়া হবে, যখন তারা একে অপরের সংস্পর্শে আসবে। ঠিক আছে, একে অপরের সংস্পর্শে আসবে। এখন শুধু কি সংস্পর্শে আসলেই হবে, একটা নির্দিষ্ট কক্ষ বরাবর সংস্পর্শে আসতে হবে। এবং 3 নাম্বার আইটা কি, তাদের একটা নির্দিষ্ট এনার্জি বা শক্তি নিয়ে সংস্পর্শ ঘটতে হবে বা সংঘর্ষণ ঘটতে হবে, তাই তো? এই 3টা আমাদের কন্ডিশন ছিল, তার মানে কি তাদের সংঘর্ষ হইতে হবে। সংঘর্ষটা কি 31 এর সুজয়, 31 এর এ। ঠিক আছে, তাহলে কলিশন। তাহলে বিক্রিয়া এক প্রকার কি, কলিশন। তাহলে এই ছোটখাটো ইংলিশ তোমাদেরকে জানতে হবে। কলিশন মানে কি, কলিশন মানে হচ্ছে সংঘর্ষ বা ধাক্কা। ঠিক আছে, তাহলে বিক্রিয়া কখন হবে, ধাক্কা দিলেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। 31 এর কি বলছো, অনেকে ইম্পালস বলতেছো। 31 এর তো এ, কলিশন, তাই না? 31 এর এ, কলিশন। কলিশনটা কি সংঘর্ষ বা ধাক্কা। সংঘর্ষ লাগলে তখন হচ্ছে বিক্রিয়াটা হবে। 3টা শর্ত আমি বললাম অলরেডি, তাই না? 3টা শর্তের একটা শর্ত অনুযায়ী এটা হইতেছে। আচ্ছা, আর ইম্পালসটা কি? ইম্পালসটা তো তোমার হচ্ছে, তোমার মনে করো তুমি হচ্ছে এখানে মশা বসছে, তুমি অলরেডি তুমি কি করো, অটোমেটিক তোমার হাতটা ওইখানে চলে যায় না? এটা কেন যায়, কারণ ওই ইম্পালসটা তোমার স্পাইনাল কর্ডে যাইতেছে। ঠিক আছে, স্পাইনাল কর্ড থেকে আবার তোমার হচ্ছে ডান হাতে আসবে, ডান হাতে বলবে যে ওই জায়গাতে মশা বসছে, মার, তখন তুমি মারবা। বুঝছো? আচ্ছা, ভাইয়া ইন্টিগ্রেশন করতেছি আর ভুলে যাচ্ছি। ইন্টিগ্রেশন কি তোমাদের আসে, মানে মেডিকেল পরীক্ষাতে ইন্টিগ্রেশন নাই, তাই না? নুরানি, তুমি মনে হচ্ছে একাডেমিক ব্যাচে, বুঝছো? মানে ইন্টিগ্রেশন করতে করতে সব ভুলে যাইতেছো হয়তো। আচ্ছা, দেখো তোমাদের হচ্ছে ম্যাথ যে ইন্টিগ্রেশন আছে,
ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা আছে ডিফারেন্সিয়েশন, সেটা আমিও করছি, অনেক কঠিন, ঠিক আছে। বাট যখন এখন হয়তো ভুলে যাবা, তুমি যদি না ভুলে যাও তাহলে কি তুমি সুপার হিউম্যান হইতে বা কম্পিউটার হইতে, তাই না? কিন্তু তুমি তো কোনো সুপার হিউম্যান না, কম্পিউটারও না। সবকিছু ভুলে যাওয়াটাই স্বাভাবিক, আমারও সবকিছু মনে থাকে না, ঠিক আছে। কিন্তু যতটুকু মনে থাকে ততটুকুই তোমার জন্য লাভ। আর ভুলে গেলে তো ভুলে গেলে, কোনো সমস্যা নেই, তুমি আবার পড়বা, আবার রিভিশন দিবা, এত প্যারা নেওয়ার কিছু নাই। আচ্ছা ভাইয়া, আর এমসিকিউ নাই এই অধ্যায়ের? আরও এমসিকিউ আছে, ঠিক আছে, কিন্তু আমি কি করছি, সবগুলা টাইপ একসাথে করার ট্রাই করছি, মানে যে কয়টা এমসিকিউ সলভ করলে প্রায় টাইপগুলো হয়ে যায়। কিছু ম্যাথ নিয়ে আসছি, কিছু আইসোটোপের ইউজ নিয়ে আসছি, কিছু ব্যাখ্যা নিয়ে আসছি, ঠিক আছে। এখন বাকি যেগুলো আছে সেগুলো কি করতে হবে, একটু যদি তোমরা আমাদের বইটা থ্রু যাও তাহলে পেয়ে যাবো, বুঝছো? আচ্ছা, মানে আমার যতগুলো দেখানো সম্ভব সেগুলো দেখাইছি। হ্যাঁ, পিডিএফ গুলো ধারাবাহিকভাবে আমি বলবো যাতে দিয়ে দেয়, বুঝছো, আপলোড দিয়ে দেয়। আর এটা সুজয়, তুমি কোশ্চেন করছো ভাইয়া, যে চ্যাপ্টারগুলো গ্যাপ আছে ওইগুলো কভার করব কিভাবে, একটু যদি বলতেন। আচ্ছা, এখন মনে করো এরকম যদি হয় যে তুমি পিছায় গেছো অনেকখানি, যে বাকিরা সবকিছু একবার পড়ে ফেলছে, তুমি একবার ওইভাবে পড়ে ফেলতে পারো নাই, ঠিক আছে। এখন তোমার একটা সিট দরকার মেডিকেলে, তাহলে শর্ট টেকনিক, যেটা আসলে ঠিক না, বাট তারপর আমি শর্ট টেকনিক কিভাবে বলবো, তোমরা আগে দেখো যে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসছে, বুঝছো। আগের ভর্তি পরীক্ষাগুলা থ্রু যাও, যে কয়টা কোশ্চেন আগের মানে পরীক্ষাগুলোতে আসছে, ঠিক আছে। তাহলে তুমি বুঝবা যে ওই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। এখন ওই ইম্পর্টেন্ট অনুসারে তুমি পড়ো আর কি, মানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা অবশ্যই পড়তে হবে, যেটা থেকে বেশি কোশ্চেন আসছে। যদিও এটা ভাগ্যের খেলা, বুঝছো। তুমি যদি এভাবে করো তাহলে যে চ্যাপ্টার তুমি কম পড়ছো সেই চ্যাপ্টার থেকেও বেশি কোশ্চেন আসতে পারে। সব চ্যাপ্টারে তোমার পড়া দরকার, বাট রিভিশন দেওয়ার সময় যেগুলো তোমার বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি রিভিশন দিবা। কিন্তু যদি তোমার আগেই পড়ায় গ্যাপ থাকে তাহলে মানে আল্লাহর নামে, মানে আল্লাহর কাছে দোয়া করতে পারো, আর এইভাবে এইটা ফলো করতে পারো, বুঝছো ভাই। গ্যাপ পূরণ এবং পরীক্ষা কিভাবে একসঙ্গে করব? আচ্ছা, পরীক্ষা দেওয়ার যে বিষয়টা, তোমরা কি করবা, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, বুঝছো। নিজেরা প্র্যাকটিস বলতে আমার কাছে ওএমআর ছিল, কোশ্চেন যেখানে পাইতাম আমি নিজে নিজে পরীক্ষা দিতাম, ঠিক আছে। কখন পরীক্ষা দিতাম, যখন আমার ভালো লাগতো না, দেখা গেল আমি শুয়ে পরীক্ষা দিতেছি, বুঝছো, পড়ার মাঝখানে শুয়ে পরীক্ষা দিতেছি। আচ্ছা, যদিও অনেকে বলে যে ভাইয়া মেডিকেলের আগে, মানে অনেকে অ্যাডভাইস দেয় যে আমি তো বেশি পড়ি না, আমি তো খুব দিনে 6 ঘন্টা 7 ঘন্টা পরে মেডিকেলের চান্স পাইছি, ঠিক আছে। আমি এরকম ফ্লেক্স নিব না, ঠিক আছে, কারণ আমি কি, আমার এইচএসসি তে ভালো পড়া ছিল না, ঠিক আছে। আমি ক্যারেটে পড়ছিলাম, ওইখানে আমার এত পড়াশোনার স্কোপ ছিল না, ওখানে অনেক অ্যাক্টিভিটিস ছিল, তো এই জন্য আমার একটা গ্যাপ ছিল। তো অ্যাডমিশন আমি কি করছি, দিন রাত এক করে পড়ছি, এটা আমি স্বীকার করবো, সত্য ঘটনা। আমি 16 থেকে 17 ঘন্টাও পড়ছি, এবং যখন আমি খাওয়া দাওয়া করি, আমি মেসে ছিলাম, মানে মেসে আমার খাবার দিয়ে যেত, বুঝছো। আমি খাইতাম, আর সামনে ভিডিও চলা থাকতো। ভিডিওতে কি চলতো, ভিডিওতে ইংলিশের একটা টপিক চলতো, যে ইংলিশের একটা টপিক কোনো টিচার পড়াইতেছে ইউটিউবে, ওই টিচার ক্লাস করাইতেছে, তার আমি কথাগুলো শুনতাম, ইংলিশে কি কি বলতেছে, বা তার জিকে মনে করা একজন জিকে তো অনেক সহজ, নিজেও পড়া যায়, কিন্তু খাওয়ার সময় কি নিজে নিজে বইয়ের দিকে তাকিয়ে পড়া যায়, তখন কি শোনা যায়, কানটা তোমার ভালো থাকতেছে। এই জন্য সামনে আমি সামনে কি করতাম, সামনে আমি ফোনটা রেখে দিতাম, সেখানে ক্লাস চলতো, আমি খাইতাম, আর ক্লাসের আমি কথাগুলো শুনতাম, ঠিক আছে, আমার যতটুকু ঢুকতো। তো আমি হার্ডওয়ার্ক করছি, তো তোমাদেরকে বলবো তোমরা হার্ডওয়ার্ক করো, অনেক বেশি পড়াশোনা করো, ঠিক আছে। এই ফ্লেক্স নিব না যে আমি শুধু মেধার জোরে পাইছি, আমি হার্ডওয়ার্ক করছি বলে পাইছি, কারণ আমার আমার এইচএসসি টাইমে এত ভালো প্রিপারেশন ছিল না, কারণ আমি অত বেশি পড়তে পারি নাই। কাটমার্ক কত হয়? এখন যদি তুমি কাটমার্ক নিয়ে চিন্তা করো, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যে স্টুডেন্টটা টার্গেট নিবে যে ডিএমসি তে সে পড়বে, ঠিক আছে, ডিএমসি তে সে পড়তে চায়, সে ডিএমসি তে না পাইলেও ঢাকার কোনো একটা মেডিকেলে পাবে, ঠিক আছে। এখন যে স্টুডেন্টটার মানে টার্গেট যে কোনো একটা মেডিকেলে পাইলেও হইলো, ঠিক আছে, সে কি করবে, কোনো একটা মেডিকেলে পাইতেও পারে, আবার নাও পাইতে পারে, না পাওয়ার চান্সই বেশি। আর যদি কাটমার্কের কথা চিন্তা করি, তোমার কাটমার্কের কথা চিন্তা করলে তো আগেই তুমি গেছো, ঠিক আছে। তোমার স্ট্যান্ডার্ড বা তোমার এম থাকতে হবে হাই, এভাবে তুমি প্রিপারেশন নিবা। তোমার এম যদি তুমি ছোট করে দাও, তাহলে প্রিপারেশনটা ওইরকম ছোট হবে, ঠিক আছে। এই জন্য কাটমার্ক না নিয়ে চিন্তা করে তুমি চিন্তা করো যে ঢাকা মেডিকেলের কাটমার্ক কত, 80, এটা নিয়ে চিন্তা করো। আচ্ছা, তাড়াতাড়ি পিডিএফ দিবে আয়েশা সিদ্দিকা, আমি বলে দেবো এখনই, বুঝছো। আচ্ছা, আরেকটা জিনিস লাস্ট টাইমে রিভিশন কেমনে দিবা। আমি লাস্ট টাইমে যে রিভিশনটা, সেটা যদি আমি কয়েকটা পয়েন্ট বলি। প্রথম পয়েন্ট বইয়ের দাগানো লাইনটা পড়ে যাও, ইম্পর্টেন্ট জিনিসটা পড়ে যাও, ঠিক আছে। 2 নাম্বার পয়েন্টটা কি,
2 নম্বর পয়েন্ট হচ্ছে যেগুলো তুমি পারো সেগুলো কম দেখো, যেগুলো তুমি বেশি বেশি ভুল করো। কোশ্চেনে তুমি হচ্ছে পরীক্ষা দিয়ে, মানে তুমি তো পরীক্ষা দিছো, তুমি তোমার দুর্বলতাটা জানো, ঠিক আছে? তোমার অর্গানিক কেমিস্ট্রিতে দুর্বলতা আছে, নাকি ফিজিক্সের একটা চ্যাপ্টারে দুর্বলতা আছে, তাই না? বা বায়োলজিতে দুর্বলতা আছে, নাকি জিকে ইংলিশে কোনটাতে তোমার বেশি দুর্বলতা, তুমি ওই উইক পয়েন্টটা বেশি বেশি পড়ো, ঠিক আছে? তারপর কি করো, এই টাইমে এসে অনেক বেশি পরীক্ষা দাও। কেন পরীক্ষা দিবা? কারণ তোমার এক্সাম ফিয়ারটা দূর করতে হবে। তুমি যদি ওটাকে নর্মাল এক্সাম নাও তাহলে হচ্ছে নর্মালি তুমি সব দিয়ে আসবে। যদি তুমি মনে করো এখানে খুব ভয় পেয়ে যাও, দেখবে যে তুমি সিরিয়াল মিস্টেক করছো, আমিও সিরিয়াল মিস্টেক করছিলাম, 5টার মতন সিরিয়াল মিস্টেক করছিলাম, বুঝছো? তাহলে তোমরা কি করবা, সিরিয়াল মিস্টেক করে ফেলবা। যদি আমার সিরিয়াল মিস্টেক ঘাবড়ে যাওয়ার কারণে না, অন্য কারণে, সেটার গল্প আমি হচ্ছে বলছি, এর আগে বলছি, বুঝছো? তাহলে কি করবো, সিরিয়াল মিস্টেক হবে, সহজ জিনিস ভুল করে ফেলবা, ঠিক আছে? মাথা কাজ করবে না, এগুলো হবে। এই জন্য তোমাকে এক্সাম ফিয়ারটা দূর করতে হবে, বেশি বেশি পরীক্ষা দিতে হবে। হ্যাঁ ভাইয়া, জাস্ট ধারণা চাইলাম। হ্যাঁ তিথি, ঠিক আছে, তো ধারণা তো বললাম ঢাকা মেডিকেলের কাটমার্ক 80, আর এমনি যে কোনো মেডিকেলের পাইতে হলে তোমার হচ্ছে 70টা হচ্ছে সেফ মার্ক। যদিও হচ্ছে আমাদের সময় 68 পর্যন্ত আসছিল, বুঝছো? যেহেতু আমাদের টাইমে পরীক্ষাটা হচ্ছে কঠিন হয়েছিল অনেক। লাস্ট টাইম রিভিশন বললাম। আরেকটা জিনিস হচ্ছে জয়কলি থেকে একটা বই আসছে, বুঝছো? সেটা হচ্ছে মেডি প্রশ্ন ব্যাংক। এই যে মেডি প্রশ্ন ব্যাংক, এখানে কি আছে, সবগুলা মেডিকেলের মানে যত আগের পুরাতন একবারে 1980-90 সালের এমসিকিউ দেওয়া আছে। তাহলে কি করতে পারো তোমরা, জাস্ট একদিনে সবগুলো এমসিকিউ পড়ে যেতে পারো, ঠিক আছে? তোমরা জানো যে তোমাদের আগের যে অ্যাডমিশন গুলো আছে সেখান থেকেও কিন্তু অনেক বেশি এমসিকিউ কমন আসে, বুঝছো? তো অনেক বেশি কমন আসে। এই জন্য যদি এরকম করো যে যারা পড়ো নাই বা হচ্ছে তোমরা হচ্ছে একটা, এটা কোন টাইমে সলভ করবে, এটা কি তুমি ডেইলি রুটিন ধরে সলভ করবে এরকম না, তোমার ভালো লাগতেছে না, তুমি এখন পড়াশোনা করছো, একটা চ্যাপ্টার পড়ছো, মাথার ব্রেন হ্যাং হয়ে গেছে, তুমি এমসিকিউ দেখতে চাও, কি করবো, ওই এমসিকিউ গুলো তুমি দেখলা, ঠিক আছে? আচ্ছা, তার আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, আর আমার জন্য দোয়া করবে, ঠিক আছে? আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমি ফিজিক্সটা আগে নিচ্ছি, কারণ রবিবারে হচ্ছে আমার ফার্স্ট প্রফ পরীক্ষা শুরু, ঠিক আছে? তো শনিবারে আমি ক্লাসটা নিতে পারবো না, এই জন্য আমি আজকে ক্লাসটা নিছি। তো আমার যাতে হচ্ছে পরীক্ষাটা তোমাদের মতনই ভালো হয়, ঠিক আছে? তোমাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম। যারা কোচিং করতেছেন তাদের কি